সালাম, তোমরা মিউট। Bismillahirrahmanirrahim. Community Social Work Practice and Development, CSWPD Foundation, and the People's University of Bangladesh, Department of Sociology and Social Work এর পক্ষ থেকে আজকের ওয়েবিনারে সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। আমি মোহাম্মদ মনসুর আলী, লেকচারার, ডিপার্টমেন্ট অফ সোশিয়োলজি এন্ড সোশ্যাল ওয়ার্ক, দ্য পিপলস ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। আমাদের আজকের ওয়েবিনারের বিষয় হচ্ছে কোভিড-19 ইম্পর্টেন্স অফ মেন্টাল হেলথ ফর স্টুডেন্টস। আজকে আমাদের এই ওয়েবিনারে আমাদের সাথে উপস্থিত আছেন স্পিকার হিসেবে, প্রধান আলোচক হিসেবে প্রফেসর তাহমিনা ইসলাম, ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়ার্ক, শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সিলেট। আমাদের সাথে আরো উপস্থিত থাকবেন, উনি হয়তো 8:30টায় জয়েন হবেন আমাদের সাথে সেশন গেস্ট হিসেবে, মোহাম্মদ সাইফুল ইসলাম, অ্যাডিশনাল সেক্রেটারি, মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার, দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। ক্লোজিং রিমার্ক হিসেবে আমাদের সাথে আছেন মোহাম্মদ হাবিবুর রহমান, সোশ্যাল ওয়ার্কার, রিসার্চার, ইয়ুথ মেন্টর and President of CSWPD Foundation, Proctor, the People's University of Bangladesh. ওপেনিং রিমার্ক হিসেবে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন ফারজানা আক্তার, লেকচারার, ডিপার্টমেন্ট অফ সোশিয়োলজি এন্ড সোশ্যাল ওয়ার্ক, দ্য পিপলস ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। আমি সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। অভিনন্দন জানাচ্ছি প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার সহযোগী সহপাঠীবৃন্দ এবং দেশ ও বিদেশ থেকে যারা আমাদের সাথে যুক্ত আছেন এবং যারা অনলাইনে দেখছেন, সকলকে জানাচ্ছি। আপনারা হয়তোবা সকলেই জেনে থাকবেন যে সিএসডব্লিউপিডি ফাউন্ডেশন, কমিউনিটি সোশ্যাল ওয়ার্ক প্র্যাকটিস এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, সমাজকর্মকে বাংলাদেশে একটা প্রফেশনাল ডিগনিটি দেওয়ার জন্য পেশাগত গত 3 বছর ধরে কঠোর প্রচেষ্টা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এই ফাউন্ডেশন আমরা 4th ইন্টারন্যাশনাল কনফারেন্স আয়োজন করেছিলাম গত কিছুদিন আগে। 4টি কনফারেন্সের মধ্যে অন্যতম একটি সফল কনফারেন্স। বাংলাদেশে খুবই কম প্রতিষ্ঠান আছে যারা এরকম আয়োজন করতে পেরেছে। এছাড়াও পিপলস ইউনিভার্সিটি এবং সিএসডব্লিউপিডি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সমাজকর্ম দিবসকে বাংলাদেশে 6ষ্ঠ বছরের মতো আমরা সমাজকর্ম দিবস উদযাপন করেছি এবং সেমিনারের আয়োজন করেছি। সমাজকর্ম থেকে পাশ করে, অর্থাৎ মেডিকেলে পাশ করে একজন নিজেকে পরিচয় দিতে পারে সে ডক্টর, ইঞ্জিনিয়ারিং পাশ করে সে পরিচয় দিতে পারে যে আমি ইঞ্জিনিয়ার, বাট সমাজকর্ম থেকে পাশ করার পরেও উন্নত বিশ্বের অনেক দেশে প্রফেশনাল ডিগনিটি থাকা সত্ত্বেও আমরা সেই পরিচয় দিতে পারি না। এরই ধারাবাহিকতায় সমাজকর্মকে প্রফেশনাল ডিগনিটি দেওয়ার লক্ষ্যেই মূলত সিএসডব্লিউপিডি ফাউন্ডেশন এবং একাডেমিক পার্টনার হিসেবে দ্য পিপলস ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, ডিপার্টমেন্ট অফ সোশিয়োলজি এন্ড সোশ্যাল ওয়ার্কের এই নিরলস পরিশ্রম। ফাউন্ডেশনের পক্ষ থেকে এই মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার জন্য, স্বীকৃতি দেওয়ার জন্য পরিশ্রম হিসেবে, কঠোর নিরলস পরিশ্রম হিসেবে যেটা করা হচ্ছে তার মধ্যে অন্যতম একটি চলমান প্রক্রিয়া হচ্ছে দেশব্যাপী ন্যাশনাল মাস ক্যাম্পেইনিং, ফুড প্রোভাইডিং। সারা দেশব্যাপী মাস ক্যাম্পেইনিং হচ্ছে। তারপরে হচ্ছে জেন্ডার কনসাসনেস প্রোগ্রাম, যেটা আমরা কিছুদিন আগেও 3rd জেন্ডারদের নিয়ে একটা সচেতনতামূলক আলোচনা সভা করেছিলাম আপনার নাটোরে। এছাড়াও গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং, থেরাপিউটিক বা একাডেমিক প্রোগ্রাম হিসেবেও সিএসডব্লিউপিডি বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করে যাচ্ছে বা অ্যাক্টিভিটিস পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আমাদের আজকের এই প্রোগ্রাম, যেটি সমসাময়িক খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের জন্য এই কোভিড-19 প্যান্ডেমিকে।
শিক্ষার্থীরা মানসিকভাবে অনেকটাই বাধাগ্রস্ত, যেটাকে আমরা গুরুত্ব দিতে চাই না। আমরা অনেকেই বিষয়টাকে হাওয়া করে থাকি। আমি সেই বিষয়টার উপরেই আজকে মূলত আমাদের এই আয়োজন। মূলত এই প্রোগ্রামটি আমাদের যিনি প্রধান আলোচক আছেন, ওনার গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমেই সকলের কাছে পৌঁছে যাবে বিশেষ কিছু বার্তা বা সাজেশন। সো আমি প্রথমেই আমাদের এই আজকের ওয়েবিনারে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ফারজানা আক্তার, লেকচারার, ডিপার্টমেন্ট অফ সোশিয়োলজি অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক, দ্য পিপলস ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। ম্যাম হচ্ছেন জগন্নাথ ইউনিভার্সিটি থেকে এমএসএস এবং বিএসএস কমপ্লিট করেছেন একাডেমিক সাউন্ড রেজাল্ট নিয়ে। আমি ম্যামকে অনুরোধ জানাচ্ছি ওপেনিং কিছু কথা বলার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ মনসুর। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি ফারজানা আক্তার, প্রভাষক, সমাজকর্ম এবং সমাজবিজ্ঞান বিভাগ, পিপলস ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, এবং সিএসডব্লিউপিডি এর একজন রিসার্চ ফেলো হিসাবে কাজ করছি। তো আজকের এই সিএসডব্লিউপিডি এর আয়োজনের যে ওয়েবিনারে যে আয়োজন করেছি, এখানে উপস্থিত আমাদের সম্মানিত শিক্ষক অধ্যাপক তাহমিনা ইসলাম, সম্মানিত অতিরিক্ত সচিব মহোদয় সাইফুল ইসলাম স্যার, যিনি এখন এসে পৌঁছাননি, এবং সিএসডব্লিউ এর প্রেসিডেন্ট, সমাজকর্মী, গবেষক এবং ইয়থ মেন্টর হাবিবুর রহমান স্যার সহ উপস্থিত সকলকে অভিনন্দন জানাচ্ছি। তো ইতিমধ্যে আপনারা সকলে অবগত হয়েছেন যে আজকের ওয়েবিনারের আলোচ্য বিষয় ইম্পর্টেন্স অফ মেন্টাল হেলথ ফর স্টুডেন্ট ইন কোভিড-19 পিরিয়ড। তো আমি ছোট্ট একটা এক্সাম্পলের মধ্যে দিয়ে আজকে এই ইস্যুটা রেজ করতে চাই। কিছুদিন আগে ভারতে এনইইটি নামে একটা পরীক্ষা আছে, যেখানে হচ্ছে কোভিড কালীন সময়ে সেখানে শুরু হয়েছিল, এবং সেই পরীক্ষাতে হাজার হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করে। সেই পরীক্ষার যে মানসিক চাপ, সেটা সহ্য করতে না পেরে 3 জন শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নেয়। তো এই যে আত্মহত্যার পথ বেছে নেয়া, এই বিষয়টা পিছনে কিছু বিষয় তো অবশ্যই কাজ করে। তো এই বিষয়টা যদি আমি আলোকপাত করতে চাই, দেখবো যে পরীক্ষার ব্যর্থতার ভয়ে এরা কিন্তু আত্মঘাতী হয়েছিল। পরীক্ষার ব্যর্থতার ভয়ে এরা আত্মঘাতী হয়েছিল। তো এটা কোনো বিচ্ছিন্ন কোনো কিছু নয়, বিশ্বের অনেক দেশে কিন্তু এই ঘটনাটার পুনরাবৃত্তি হচ্ছে, যে পরীক্ষার ভয়ের চেয়ে এদের মধ্যে লকডাউনের যে অনিশ্চয়তা, এটার প্রভাব অনেক বেশি বলে জানিয়েছেন যারা মনোবিদ আছেন তারা। একই সাথে যে করোনার সংক্রমিত হওয়ার একটা ভয়, এবং নিজের পরিবার পরিজনকে হারানোর ভয়, দীর্ঘ লকডাউনে নিজেদের চেনা জীবন সেটা ফেলে আসার একটা ভয়, এবং সবচেয়ে যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে ভবিষ্যতের অনিশ্চয়তা। এই ধরনের যে ইস্যুগুলো তাদের এই চূড়ান্ত পদক্ষেপের দিকে নিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন যারা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ আছেন তারা। তো আমি আরেকটা শেয়ার করবো যে টোটাল বাংলাদেশে একটা ট্যাবু আছে, যে মানসিক স্বাস্থ্য নিয়ে একটা ট্যাবু আছে, যে যেখানে হচ্ছে যে মানসিক ওষুধ যেগুলো আছে, মেন্টাল হেলথ রিলেটেড যে ওষুধগুলো আছে, সেগুলো একটু লুকানোর প্রবণতা আমরা দেখতে পাই। যাদের মধ্যে এই ধরনের ওষুধগুলো আছে আমরা দেখি যে এগুলো একটু আড়াল করার চেষ্টা, এবং সেটাই কিন্তু আমাদের এই ছাত্র কমিউনিটির জন্য সবচেয়ে বেশি হুমকি আমি দেখতে পাচ্ছি। সো এর সাথে আরো একটা নতুন বিষয় যুক্ত হয়েছে, যে করোনা অতিমারি এবং লকডাউনের প্রভাবে এই যে প্রেশারটা, এটা আরো অনেক বেশি বেড়ে গেছে। সো আমার আজকের আয়োজনে উপস্থিত সম্মানিত অতিথিদের কাছ থেকে আমরা অনেক তথ্যবহুল এবং প্রয়োজনীয় আলোচনা শুনবো, যা আমাদের
ব্যক্তি জীবনে অনেক ইতিবাচক কিছু পরিবর্তন বয়ে আনবে সেই আশা ব্যক্ত করে আমি আমাদের সম্মানিত অতিথিদের কাছে অনুরোধ করব তাদের আজকের আয়োজনে অংশগ্রহণ করার জন্য। মনসুর। থ্যাংক ম্যাম, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য আমাদের সামনে উপস্থাপন করেছেন। ইন্ডিয়ার যেটা সেটা আসলে আমাদের দেশেও অনেক শিক্ষার্থী, আমরা সেটা যদিও আমাদের দেশে সেভাবে জরিপ চালানো হয় নাই, আমাদের দেশেও অনেক শিক্ষার্থী এই এই সেই ইন্ডিয়ার রিসার্চের সাথে বা জরিপের সাথে মিলে যাবে যদি আমরা জরিপ চালাই আর কি। সো এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আসলে মেন্টাল হেলথ বিষয়টা নিয়ে বা মেন্টাল হেলথ বিষয়টা আমাদের সামনে যতটা গুরুত্বপূর্ণ, এটা আগে মানুষ সেটাকে দেখতো না, এখন অনেকটাই সামনে চলে এসেছে। আগে কেউ মানসিকভাবে অসুস্থ হলে মানুষ তাকে জেলখানায় রেখে দিত, অথবা তাকে পানিশমেন্ট দিয়ে ব্লিডিং করাইতো, অথবা তাকে অনাহারে রেখে দিত, মনে করতো যে এইভাবেই মনে হয় ভালো হয়ে যাবে। এই মেন্টাল সাপোর্ট দিয়ে যে মানুষকে সুস্থ করানো যায়, মানুষকে সুস্থ সুন্দর জীবনধারায় ফেরানো যায়, এটা থেকে এই বিষয়ে মানুষের আগে এরকম ধারণা ছিল না। আজকে আধুনিকতার যুগে এই বিষয়ে বিভিন্ন স্কলার যারা আছেন, আমাদের সাথে ম্যাম আছেন, এই বিষয়ে আমাদের সাথে অবশ্যই এই বিষয়ে আলোচনা করবেন। এই পর্যায়ে আজকের প্রধান আলোচক আমাদের সাথে উপস্থিত আছেন, প্রধান আলোচক হিসেবে, স্পিকার হিসেবে আজকের প্রোগ্রামে প্রফেসর তাহমিনা ইসলাম, ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়ার্ক, শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সিলেট। ম্যামের একাডেমিক কোয়ালিফিকেশন অনেক হাই, তারপরে কিছু না বললে অপূর্ণ থেকে যাচ্ছে। আমার মনে হয় আমি কিছু বললে আমাদের স্টুডেন্টরা বা আমরা যারা জয়েন করেছেন তারা একটা ভালো ধারণা পাবে, আমরা বেনিফিটেড হব। ম্যাম আসলে IMSSW অর্থাৎ ইন্টারন্যাশনাল মাস্টার অফ সায়েন্স ইন সোশ্যাল ওয়ার্ক, গোটবার্গ ইউনিভার্সিটি সুইডেন থেকে ডিগ্রি অর্জন করেছেন। MSS এবং BSS ইন সোশ্যাল ওয়ার্ক শাহজালাল ইউনিভার্সিটি থেকে ফার্স্ট নিয়ে ডিগ্রি অর্জন করেছেন। গত 20 বছর ধরে ম্যাম এই পেশায় নিয়োজিত আছেন। অনেকগুলো জার্নাল, ইন্টারন্যাশনাল পাবলিকেশন আছে। ম্যামের একটা খুব গুরুত্বপূর্ণ বই পাবলিকেশন আছে, সেটা হচ্ছে দ্য কজেস অ্যান্ড কনসিকুয়েন্স অফ কাপল কনফ্লিক্ট। অনেক মজার একটা বই, যদিও আমরা পাইনি, তবে এই বিষয়গুলো পড়ার ক্ষেত্রে মনে হচ্ছিল যে এই বিষয়টা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় বর্তমান এই COVID-19 এই প্যান্ডেমিক সিচুয়েশনে। অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার হিসেবে ম্যামের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ অবদান আমাদের জন্য, আমরা যারা নতুন আছি, স্টুডেন্ট আছি এবং নতুন প্রফেশন ইনক্লুড করেছি সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বা সোশ্যাল ওয়ার্ক ব্যাকগ্রাউন্ড থেকে, ওনার কাছ থেকে একটা অনুপ্রেরণামূলক বিষয় হচ্ছে এক্সট্রা কারিকুলার কিছু অ্যাক্টিভিটিস। ম্যাম ভলান্টারি সুপারভাইজিং অ্যান্ড প্রোভাইডিং কাউন্সিলিং সার্ভিস টু থ্রু স্টুডেন্ট কাউন্সিলিং সেন্টার, যেটা উনি রান করছেন গত 10 ইয়ার্স ধরে। আরেকটা সবচেয়ে আমাদের জন্য সুখবর হচ্ছে ম্যাম স্কুল অ্যান্ড কলেজে মোটিভেশনাল স্পিকার হিসেবে বিভিন্ন বিষয়ে পার্টিসিপেট করে থাকেন, যার ধারাবাহিকতায় আমরা আজকে আমাদের মাঝে ওনাকে পেয়েছি। সো আশা করব ওনার ইম্পর্টেন্স অফ মেন্টাল হেলথ ফর স্টুডেন্টস এবং পাশাপাশি COVID-19 সিচুয়েশনে কিভাবে স্টুডেন্টরা এটাকে ওভারকাম করতে পারে, এরকম একটা গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের মাধ্যমে তুলে ধরবেন। ম্যামকে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা প্রদানের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মনসুর আলী, লেকচারার, ডিপার্টমেন্ট অফ সোশ্যালজি এন্ড সোশ্যাল ওয়ার্ক। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে এই সুন্দর একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছে এবং খুব সুন্দর একটা বিষয়, খুব সময়োপযোগী একটা বিষয়, COVID-19 ইম্পর্টেন্ট অফ মেন্টাল হেলথ ফর স্টুডেন্টস। আসলে প্রথমত আমি স্টুডেন্টদের বলবো যে যারা আছো এখানে, যে তোমাদের শিক্ষকরা যে কতটুকু আন্তরিক, কতটুকু মমতা পোষণ করেন যে এরকম একটা বিষয় তারা নির্ধারণ করেছেন এবং তোমাদের জন্য আজকে তারা এটা উপস্থাপন করার প্রয়াস নিয়েছেন।
তো আজকের এই প্রোগ্রামে আমাদের সেশন গেস্ট এখনো আসেননি। আজকে আমি মিস করেছি একটু কারিগরি ইয়ে কারণে আমি আমাদের ওপেনিং রিমার্ক আমাদের এখানকার টিচার ফারজান আক্তার তার কথাটা আমি মিস করেছি। আর আজকের যে মানে এই প্রোগ্রামের যে উদ্যোক্তা তার অনেকগুলো পরিচয়, এটা আপনারাই ভালো জানেন যে সে একাধারে সোশ্যাল ওয়ার্কার, রিসার্চার, ইয়ুথ মেন্টর এবং এখানে একটা বড় দায়িত্বপূর্ণ আছে। এবং আমার সাথে তার যেটা পরিচয় হচ্ছে, সে আসলে আমার ডিপার্টমেন্টের ছোট ভাই। তাদেরকে পড়ানোর সুযোগ আমার হয়নি, আমি হাবিবের কথাই বলছি। আসলে তার উৎসাহে আজকে আসা, এবং আমি আসলে অত্যন্ত অনার্ড ফিল করছি যখন নিজের ডিপার্টমেন্টে কেউ ডাকে। এবং এটা যদি সোশ্যাল ওয়ার্ক, তো আসলে আমরা পুরো ওয়ার্ল্ড ওয়াইডে আমরা বলি যে আমরা একটা ফ্যামিলির মতো, এবং বাংলাদেশে সেটা যেখানেই হোক না কেন আমরা একটা ফ্যামিলি ফিলিংস কাজ করে, এটাই হচ্ছে আমাদের মধ্যে বৈশিষ্ট্য। তো আজকের এই প্রোগ্রামে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি, শিক্ষক যারা আছেন আমি আলাদা করে নাম মেনশন করছি, এবং আমার শিক্ষার্থীরা। তো একটা যেহেতু আমরা এমন একটা সিচুয়েশনে প্রোগ্রামটা করছি, আমাদের ভেতরে অনেক, আমি জানি যে লাস্ট 1 বছর বা 1.5 বছর ধরে আমাদের শিক্ষার্থীদের মধ্যে অনেক ধরনের শঙ্কা কাজ করছে, অনেক ধরনের কনফ্লিক্ট, আমরা অ্যাংজাইটিতে আছি, নট শুধু স্টুডেন্ট, আসলে আমাদের সব লেভেলের আমরা মানে এক ধরনের মানে এত অ্যাগনির মধ্যে যাচ্ছি। তো আমরা একটু একটু ছোট একটা গল্প দিয়ে শুরু করি। গল্পটা যদিও আমাদের সাবজেক্ট রয়েছে না, তারপর আমার মনে হচ্ছে যে গল্প একটু বলি। আমি একটু গল্প বলতে পছন্দ করি, অনেকদিন স্টুডেন্ট পাই না, ক্লাসে গল্প করা হয় না। আজকে এই সুযোগে একটা ছোট্ট গল্প বলি। গল্পটা এরকম যে শয়তানের আসর বসেছে, মানে মানে একটা বিশাল বড় আসর যেখানে শয়তানরাজ বসেছে, এবং তাকে ঘিরে মানে তিনি সারাদিন পরে শয়তানরাজ তার সিংহাসনে বসেছেন। সারাদিনের মানে যে যেখানে শয়তানরা যা যা করেছে তার ফিরিস্তি এসে তারা সেটা দিচ্ছে। তো কেউ বলছে যে মহারাজ আজকে আমি এতটা খুন করেছি, আর কেউ হয়তো বলছে আমি এতটা রাহাজানি করেছি, কেউ বলেছে এতটা ডাকাতি করিয়েছি, এখানে আমি কনফ্লিক্ট তৈরি করেছি, ওখানে আমি ঝগড়া বাঁধিয়েছি, এখানে আমি এরকম অনেক মানে বড় বড় ফিরিস্তি। তো মহারাজ শুনছেন আর মুখে মানে মোচে তা দিচ্ছেন শয়তান মহারাজ। তো হঠাৎ দূরে চোখ দৃষ্টি গেল যে একটা ল্যাংড়া শয়তান, কারণ তার এক পা খোড়া, সে মানে কাচুমাচু করে আছে, সে কিছু বলছে না। তো শয়তানরা যে দৃষ্টি গেল তার দিকে, যে কি ব্যাপার, তুমি কিছু বলছো না, এত এত সবাই সবার কাজেরই করছে, তুমি কি করেছো আমাকে বলো। তখন সে খুব মানে অসহায় ভঙ্গিতে বলল, হে শয়তানরাজ, মানে সবাই এত কিছু করেছে, আমার তো একটা পান ফোড়া, আমি তেমন কিছু করতে পারি নাই, আমার তো বলতে খুব আনইজি লাগছে। তো শয়তানরাজ তাকে অভয় দিয়ে বললো, ঠিক আছে তুমি তারপরও বলো তুমি কি করলে, সবাই তো বলছে, তুমি কেন বলবে না। তখন সে বলল, হুজুর কিছু তো করতে পারি না। তো হঠাৎ দেখি গ্রামের কয়েকটা বালক স্কুলে যাচ্ছে, আমি আর কি করব, ওই ল্যাংড়া পা নিয়ে খোঁড়াতে খোঁড়াতে তাদের কাছে গেলাম, গিয়ে কানের কাছে ফিসফিসিয়ে বললাম স্কুলে যে কি করবে, ওই যে দেখো পিছনে ওই মাঠের মধ্যে কি সুন্দর বাতাস, ওখানে যে একটু ঘুড়ি উড়াবে, কত মজা, স্কুলে যে কিভাবে। এভাবে অনেকক্ষণ চেষ্টা করে 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 শয়তানরা যে একসময় আমি সফল হলাম, তাদেরকে আমি স্কুলের পথ থেকে অন্যদিকে ফিরিয়ে নিয়ে গেলাম। এটা যেই বলেছে, শয়তানরাজ কি করলো, সঙ্গে সঙ্গে তার সিংহাসন থেকে উঠে এসে দৌড়ে এসে মানে কিরকম যে ওরে আমার ল্যাংড়া রে বলে তাকে একদম জড়িয়ে ধরলো। তো অন্যরা সবাই অবাক হয়ে তাকিয়ে আছে যে ব্যাপার কি, আমরা এত বিশাল বিশাল ক্রাইম করে আসছি, শয়তানরাজ কিছুই বললো না, আর এখানে একটা ল্যাংড়া কয়েকটা বাচ্চাকে পড়াশোনা থেকে বিমুখ করলো। শয়তানরাজ মানে কি ব্যাপার, শয়তানরাজও তো সেটা বুঝতে পেরেছেন। তো সে ওরে আমার ল্যাংড়া রে তোকে কি বলবো এরকম বলতে বলতে তারপর সে বললো যে দেখো আমি বুঝতে পেরেছি তোমরা অনেক ক্রাইম করেছো, আমি খুশি তোমরা করেছো তোমাদের টার্গেট ফুলফিল, কিন্তু এই যে ল্যাংড়া আজকে সে কি করলো, আজকে কতগুলা মানে বালককে সে পড়াশোনা থেকে মনটাকে সরিয়ে দিল। তোমরা কি বুঝতে পেরেছো, এই এক প্রজন্ম যদি অশিক্ষিত মূর্খ থাকে, তার 3 প্রজন্ম ধরে এই মূর্খতা থেকে সে উঠতে পারবে না। এই কারণেই তো সে যে কাজটা করেছে তোমাদের মানে 3 প্রজন্মের কাজ সে একসাথে ফেলেছে, যে এক প্রজন্মকে সে মূর্খ রাখবে, পরবর্তী 3 প্রজন্ম কিন্তু পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না, শিক্ষিত হতে পারবে না, মূর্খই থেকে যাবে, এবং তোমরা অবাধে আমরা আমাদের বাণিজ্য চালিয়ে যাব।
তো শিক্ষার্থী আসলে আসলে এটা একটা গল্প, এবং আমরা যখন স্কুল কলেজে এই গল্পটা বলি কি হলো যে আমি জানি এই সময়টাতে আমরা হাসতেও ভুলে গেছি। আমি জানি না তোমাদেরকে একটু হাসাতে পেরেছি কিনা, কিন্তু এই গল্পের একটা মোরাল আছে। এই গল্পের মোরালটা কি, মানে মোরালটা আমি আর বলছি না, বিষয়টা এটা, যখনই তোমাদের পড়াশোনা করতে মন চাইবে না, ভালো লাগবে না, তখনই মনে করবে যে মনে হয় ল্যাংড়া শয়তান এসে আমাদের পিছে ভর করেছে। তো কোনোভাবে ল্যাংড়া শয়তানকে জিততে দেয়া যাবে না। তো যাই হোক আমার প্রিয় শিক্ষার্থী, আমরা কি তোমাদের একটু হাসাতে পেরেছি? আমার উদ্দেশ্য ছিল হাসানো, আর কিছু না। আমি আশা করি তোমাদেরকে একটু একটু তোমাদের মনটাকে অন্যদিকে ডাইভার্ট করেছি, কারণ আমরা সবাই এত বেশি অস্থিরতায়, এত বেশি নেতিবাচকতায় ডুবে গেছি, আমাদের মধ্যে এত বেশি আনসার্টিনিটি। আমি জানি শিক্ষার্থীরা যারা বিশেষ করে একটু সিনিয়র লেভেলে নতুন যারা ঢুকেছে তারাও আনসার্টেন, কারণ হয়তো শুরু থেকেই তারা অনলাইনে ক্লাস করছে। এবং আমাদের দিনটা শুরু হচ্ছে কিভাবে, দিনটা শুরু হলে আমাদের কমন কথাগুলো কি, অনলাইন ক্লাস, জুম, ভার্চুয়াল, কোয়ারেন্টাইন, কোভিড, মাস্ক, স্যানিটাইজার, আমাদের জীবনের সাথে একটা নতুন কিছু শব্দ একদম মিশে গেছে। আমাদের জীবন থেকে অনেক মিশে গেছে, অনেক কিছু নেই, কিন্তু এটাও ঠিক যে এই জীবনের সাথে আমাদের কিছু জিনিসগুলো পেয়েছি। শিক্ষার্থী, আমি আজকে আমাদের বিষয়টা হচ্ছে যে মেন্টাল হেলথ। আমি এই মেন্টাল হেলথ এবং মেন্টাল হেলথের আগে তোমাদেরকে আরেকটা ছোট গল্প বলি। গল্পটা এরকম ছিল যে একজন ব্যক্তি, সে পীর তার প্রতি খুব খুশি হলো। তো পীর তাকে বলল যে ঠিক আছে, তুমি তো আসলে করেছো, তুমি কি চাও, তুমি এমন একটা কিছু চাও, আমি সেটা স্রষ্টার কাছে আমি দোয়া করবো, কারণ তুমি তো জানো আমি যেটা দোয়া করবো সেটা স্রষ্টা দিয়ে দেয়। তো সেই লোকটি বলল যে আমি চাইতে পারবো, কিন্তু তোমাকে একটা চাওয়া, একটার বেশি চাওয়া যাইবে না। তখন সে বলল ঠিক আছে, আমি একটাই চাই। সেটা কি, যে একটাই, আমার বেশি কিছু চাওয়া নাই, আমার একটাই চাওয়া, সেটা হচ্ছে আমি যেন 7 মহলা বাড়িতে সোনার পালঙ্কে শুয়ে নাতি নাতনি চায়তো পোতাপুতি পরিবেষ্টিত অবস্থায় স্রষ্টার নাম জপ করতে করতে তৃপ্তির সাথে মারা যেতে চাই। তখন সেই বুজুর্গ তাকে বলল, ওরে বালক, তুমি চাওয়ার আর বাকি রাখলে কি, মানে তুমি কি আর চাও নাই, সব তো চেয়ে ফেললে। এখন আপনারা দেখেন এই যে ব্যক্তিটা যা যা চেয়েছে, আমরা যদি একটু অন্যভাবে দেখি যে আমাদের জীবনের চাওয়াগুলো কি, আসলে আমরা যদি দেখি এটাকে সামারাইজ করি, আমাদের জীবনের চাওয়াগুলো কিন্তু সেই ব্যক্তির মতো। সেই ব্যক্তির চাওয়াটা হচ্ছে কিছুটা মানসিক চাওয়া, ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল, ইকোনমিক, স্পিরিচুয়াল। ঠিক ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমাদের হেলথের যে ডেফিনেশন দেয়, সেখানে কতটা 4-5টা ডাইমেনশন আছে, সবগুলো ডাইমেনশন কিন্তু তার এই চাওয়ার মধ্যে। সে মনসুর, শোনা যাচ্ছে না। মনসুন নেটের প্রবলেম, আপার ওখানে বোধহয় নেটের প্রবলেম নাকি? নাকি ওই হোসাইনের এখানে? আপার এখানে প্রবলেম স্যার, আচ্ছা আচ্ছা, আপনার ডিসকানেক্ট হয়ে গেছে মনে হচ্ছে। ডিসকানেক্ট হয়ে গিয়েছে। আবার হ্যাঁ জয়েন করেছে, আবার প্লিজ আনমিউট করেন প্লিজ। আমাকে ভালো নয়, আমাদের মানসিক ভাবেও ভালো থাকতে হবে। এবং এই মেন্টাল হেলথের একটা মানে কিছু ইমোশনাল, কিছু সাইকোলজিক্যাল, কিছু, আমি একটা ছোট আমাদের খুব সুন্দরভাবে বুঝতে সাহায্য করবে যে মেন্টাল হেলথ হচ্ছে যে আমাদের শরীরের সেই অবস্থা, যে অবস্থায় একজন মানুষ হি রিয়েলাইজেস হিজ অর হার ওন এবিলিটিস, সে তার নিজের জীবনের অ্যাবিলিটিস গুলো সে বুঝতে পারে, সে তার নর্মাল যে স্ট্রেস আসে সেটার সাথে কোপ করতে শিখে, এবং
পরে they feel good all about themselves. Number two, ম্যাডাম বুঝতে পারছে না যে শোনা যাচ্ছে না ম্যাডাম। এই মনসুর, নেটের হ্যালো প্রবলেম হচ্ছে কি? তাহমিনা ম্যাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? না ম্যাডাম শুনতে পাচ্ছে না, পাশাপাশি হচ্ছে উনি ম্যাডাম হচ্ছে বুঝতে পারছে না যে আসলে উনি ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে অথবা শোনা যাচ্ছে না। স্যার মনে হয় একটু নক দিলে ভালো হয় স্যার, ম্যাডাম একটু ফোন দিলে যে ম্যাডাম আপনাকে শোনা যাচ্ছে না। আচ্ছা, আমি একটু ফোনে কথা বলি, বাট নেটের প্রবলেম তো বোধহয় ম্যাডামের ওখানেই, তাই না? জি জি স্যার, ম্যাডামের ওখান থেকে হচ্ছে। জি স্যার। আচ্ছা আচ্ছা, জয়েন করেছে। আপা কি জয়েন করতে পেরেছেন? আর মনসুর, ম্যাডামের বক্তব্য শেষ হলে আমাদের গেস্ট আসতে যদি দেরি হয়, ওই সময় রুমাকে একটা অফার দিও, রুমা কিছুক্ষণ কথা বলবে। ম্যাম আসছে। আমাকে কি শোনা যাচ্ছে এখন? এখন শোনা যাচ্ছে। ম্যাম, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমাকে কি শোনা যাচ্ছে? ম্যাম, আমরা আপনাকে ক্লিয়ার শুনতে পাচ্ছি না, কথা ভেঙে ভেঙে আসছে। আপনার ওখানে মনে হয় নেট কিছুটা স্লো। আপা, আপনার ওখানে নেটওয়ার্ক লো দেখাচ্ছে, ব্যান্ডউইথ আপনার ওখানে আচ্ছা, দেখা যাচ্ছে। ওকে, আমি মোবাইল ডাটা থেকে ঢুকছি, আমি ডাটা থেকে আলোচনা করছি। এখন ঠিক আছে না? আমি কি আলোচনা শুরু করব? জি আপা, কন্টিনিউ করেন। এখন এখন শোনা Okay. যাচ্ছে, দেখা যাচ্ছে, থিংস আর ক্লিয়ার। আলোচনা আরো যদি করছিলাম যে একজন ডেফিনেশনটা মেন্টালি থেকে শুনতাম আরেকবার। জি, আমি কি আলোচনা করব? জি ম্যাম, ডেফিনেশনটা থেকে যদি আরেকটু শুরু করতেন, আমরা মাঝখানে। ঠিক আছে। আচ্ছা, আমরা বলছিলাম যে মেন্টাল হেলথের খুব সুন্দর একটা ডেফিনেশন, যেখানে বলা হচ্ছে মেন্টাল হেলথ ইজ আ স্টেট অফ ওয়েলবিং ইন হুইচ দ্য ইন্ডিভিজুয়াল রিয়েলাইজেস হিজ অর হার ওন এবিলিটিস, ক্যান কোপ উইথ দ্য নর্মাল স্ট্রেস অফ লাইফ, can work productively and is able to make contribute to his or her community. অর্থাৎ খুব সিম্পল ভাবে হচ্ছে যে একজন মানুষের মানসিক স্বাস্থ্য বলতে বা মানসিক সুস্থতা বলতে আসলে সেই অবস্থাকে বোঝাচ্ছে যে অবস্থায় একজন মানুষ সে তার অ্যাবিলিটি গুলোকে বুঝতে পারে, তার জীবনের সাধারণ স্ট্রেস গুলোকে সুন্দরভাবে কোপ করতে পারে, সে প্রোডাক্টিভলি করতে পারে এবং তার চারপাশের মানুষের জন্য, সে সমাজের জন্য কন্ট্রিবিউট করতে পারে। আমরা এই বিষয়টা পরবর্তীতে অনেক সুন্দরভাবে আরো আরো আমরা ডিটেলস আলোচনা করব। তো একটা যে বিষয়টি আমি একটু বলবো যে আমরা মানুষ আসলে এই বৈশিষ্ট্যগুলো ধারণ করছি কিনা, বা একটু বলা হচ্ছে যে একজন মানসিক মানে সুস্থ ব্যক্তি সে সবসময় নিজের সম্পর্কে প্রভাবিত হবে না, সে
সাথে যে কনফ্লিক্ট গুলো তাকে ডিস্টার্ব করছে সে সুন্দরভাবে সেগুলোকে হ্যান্ডেল করবে, সে তার ডিসিশন গুলো সুন্দরভাবে নিতে পারবে এবং তার অন্যের জন্য রেসপেক্ট থাকবে এবং সে তার লাইফ যে মানে ডিসঅ্যাপয়েন্ট গুলো আসবে সেগুলো সে সহজভাবে নিতে পারবে এবং হি উইল এনজয় হিজ ওয়ার্ক। সে যাই করবে, এখানে শিক্ষার্থী বলি আমরা প্রফেশনাল বলি, আমি আমার কাজগুলোকে আমি এনজয় করবো, সেলিংনেস থাকবে একটা মানে আমি সবাইকে নিয়ে ফিলিংস একটা কমন ফিলিংসটা থাকবে এবং হি ক্যান মিট দ্য ডিমান্ড অফ লাইফ। তার জীবনের যে স্বাভাবিক চাহিদাগুলো সে সুন্দরভাবে ফুলফিল করবে। সে অবশ্যই আশাবাদী হবে, হতাশাবাদী হবে না, তার মধ্যে ইমোশনাল ব্যালেন্স থাকবে। পাশাপাশি আমরা যদি বলি যে একজন মানসিকভাবে সুস্থ মেন্টালি হেলদি পারসন, তার যে বিষয়গুলো বেশ বৈশিষ্ট্য আরো কিছু বৈশিষ্ট্য থাকবে, যেমন সে সেলফ স্যাটিসফাইড থাকবে, দেন তার সেলফ রেসপেক্ট থাকবে, সেলফ কনফিডেন্ট থাকবে, তার সেলফ কন্ট্রোল থাকবে এবং সে সেলফ অ্যাডজাস্ট করতে পারবে। আমাকে কি শোনা যাচ্ছে? জি ম্যাম, আমরা ক্লিয়ার শুনতে ম্যাম পাচ্ছি। শোনা যাচ্ছে ম্যাম। ওকে ফাইন। আচ্ছা, তো আমরা যে বৈশিষ্ট্যগুলো বললাম আমি একটু মিনিমাম তিনজন স্টুডেন্টকে আমাকে একটু শেয়ার করবে যে এই কোভিড কালীন সময়ে কোন দিকগুলোতে তারা মেন্টালি ডিস্টার্ব ফিল করছে। যে কোনো তিনজন থেকে আমি নিতে পারি, যে সে আমাকে একটু শেয়ার করবে যে আমি এই সাইড থেকে আমি মেন্টালি ডিস্টার্ব ফিল করছি বা আমার এই বিষয়গুলো আমাকে ডিস্টার্ব করছে। যে কোনো একজন স্টুডেন্ট আমাকে শেয়ার করতে পারে। তানহা, তুমি একটু কথা বলো। জি জি অবশ্যই। তানহা, লিসেন। তানহা, জি। শুনতে পাচ্ছ? আসসালামু Hosain, আলাইকুম। you can share. আসসালামু আলাইকুম ম্যাম, আমি হুসাইন আহমেদ, ডিপার্টমেন্ট অফ সোশ্যোলজি এন্ড সোশ্যাল ওয়ার্ক। ম্যাম, আমি কোভিড কালীন সময়ে কয়েকটা বিষয়ের সম্মুখীন হয়েছি। তার ভিতরে একটা বিষয় হলো যে এই যে চার দেয়ালের ভিতরে আটকা থেকে অনেক কিছু শিখছি মোটামুটি, কিন্তু এই যে চার দেয়ালের ভিতরে আটকা থেকে মনে হচ্ছে যেন মানে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে। প্লাস হলো যে মানে মনে হচ্ছে যেন অনেক কিছু থেকে পিছিয়ে পড়ছি। কারণ আমরা ফিজিক্যালি যদি কিছু না করতে পারি, মানে সেটা মানে আইটি দিয়ে কতটুকু করে সম্ভব হবে, মানে সবকিছু মিলায়ে মানে একটা ডিপ্রেশন ভিতরে কাজ করে। কারণ আমরা দেখছি যে আমাদের জবের ক্ষেত্রে কোনো কিছুই কিন্তু পিছিয়ে নাই। কিছুদিন আগে বিসিএস পরীক্ষা হয়ে গেছে, যে কোনো পরীক্ষা, জবের পরীক্ষা আপনাদের কোনো রকম মানে কোনো কিছুর জন্য ওয়েট করছে না, কিন্তু আমরাই কেবল চার দেয়ালের ভিতরে বসে আছি। কিছু মিলাই ম্যাম মানে একটা কিছু ভালো দিক আছে। এই যে এই বিষয়গুলো নিয়ে আমি যদি বুঝতে পেরেছি তুমি যেটা বলছো যে এক ধরনের স্বাভাবিক জীবন থেকে সরে গেছো, এটা তোমাকে থ্যাংক ইউ। আরেকজন মেয়ে বলতে চাচ্ছেন, আমি একটু দ্রুত শুনবো। জি, আমাদের একজন ছাত্রী বোধহয় বলতে চাচ্ছিলেন। এই তানহা কিছু বলতে চাচ্ছিল বোধহয়। তানহা, কথা বলো ম্যাডামের সাথে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ম্যাডাম? আলহামদুলিল্লাহ। তুমি বলো তোমার কোন জিনিসটা তোমাকে ডিসকমফোর্ট দিচ্ছে বা তোমার মনে হচ্ছে যে আমার মেন্টাল হেলথ এই জায়গাটা আমার বা আমাদের স্টুডেন্টদের এই প্রবলেমটা হচ্ছে। ম্যাডাম, প্রত্যেকটা বিষয়ে আমি ডিসকমফোর্ট, আমরা সবাই হয়তো ডিসকমফোর্ট ফিল করছি। আমরা ভার্সিটিতে যেতে পারছি না। স্যারদের সাথে আমরা ক্লাসরুমে যতটা স্বাচ্ছন্দ্যভাবে পড়াশোনা করতে পারতাম সেইটা তো আর এই অনলাইন ভিত্তিক ভাবে সেটা হয় না। আমাদের ডিপার্টমেন্টের প্রত্যেকটা টিচার অনেক ফ্রেন্ডলি, তারা অনেক স্নেহ করে আমাদেরকে। সেই স্নেহটা থেকেও আমরা বঞ্চিত হইনি, কিন্তু ক্লাসরুমে ঠিক যতখানি স্নেহ বা যতটা ভালোবাসা আমরা পেতাম সেইটা থেকে অনেকটা দূরে সরে আসছি। আর 24 আওয়ার্স এই একটা ঘরের মধ্যেই সকাল থেকে রাত পর্যন্ত ঘুম থেকে উঠে বাহিরে যাওয়ার। আর আমি যেটা মনে করি, আমি এখন বাহিরে বের হলে আমি মেন্টালি অনেকটা আমার ভয় লাগে। আগের যে একটা নর্মাল লাইফ ছিল, আমি আমার সেই নর্মাল লাইফটা পাচ্ছি না। এখন কোথাও যেতে গেলে আমাকে আমার সাথে আমার প্যারেন্টস যায়, আমি একা কোথাও যেতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমার ভিতরে কেমন যেন একটা ভীতি কাজ করে। এই ভীতিটা কেন এসেছে এটা আমি বুঝতে পারছি না। এই সমস্যাটা আমার একটু বেশি হচ্ছে এখন ম্যাডাম। থ্যাংক ইউ। বিষয়টা আপনারা ম্যাম, আমি যদি একটু শেয়ার করি, স্টুডেন্টদের কাছ থেকে একটা ফিডব্যাক আসে, সেটা হচ্ছে
হ্যাঁ, ওরা আগে এই বাক্যটা বলতো না, এখন যেটা প্রায় বলে সেটা হচ্ছে পড়াশোনা করে কি হবে, না সুতরাং আমরা অন্য কিছু। 1 বছর বা বেশি সময় ধরে আমাদের শিক্ষার্থীরা যেটা বা আমি 3 জনের থেকে যেটা বুঝতে পেরেছি যে এগুলো খুবই খুবই কমন, খুবই স্বাভাবিক বিষয়। আমাদের ছেলেমেয়েরা এক জায়গায় কনফাইন হয়ে গিয়েছে, তাদের জীবনটা স্টাক হয়ে গিয়েছে। আচ্ছা, এখন যদি আমরা একটু চাকাটা বদলে দিই, মুদ্রার পিঠটা একটু বদলে দিই, আমাদের শিক্ষার্থীরা যারা আছো, যে ঠিক আছে আমাদের অনেক নেতিবাচকতা, আমাদের অনেক কিছু নাই, আমাদের অনেক কিছু বদলে গিয়েছে, আমরা যদি একটু অন্যভাবে চিন্তা করি, পজিটিভ আউটকামস কি? এই যে করোনাকালীন একটা বছর আমরা কাটিয়েছি, আমি এখন কোনো নেতিবাচক কথা শুনবো না, যে পজিটিভ আউটকামস কি আমাকে যদি 3 জন শিক্ষার্থী শেয়ার করে যে না ম্যাডাম এই করোনাকালীন সময় আমার এই দিকটা ডেভেলপ হয়েছে, আমি এই জিনিসগুলো অর্জন করেছি, এই অ্যাচিভমেন্টটা হয়েছে, আমাকে কেউ বলবে একটু? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, আমার একটা পজিটিভ দিক হচ্ছে মানে আমি সময় দিতে পারতাম না, এখন একটু মাঝে মাঝে সময় দিয়ে আমার গাছ লাগানো হয়েছে। ফাইন ফাইন, আর কেউ বলতে চাও? জি ম্যাম, আমি করোনাকালীন তো সময়ে, আমরা তাহলে যদি শুনতে পারবো। জি ম্যাম শুনতে পারছেন ম্যাম? হ্যালো। জি, শুনতে জি ম্যাম, আমি শুনতে পাচ্ছি। জি ম্যাম, আমি করোনাকালীন সময়ে বলার মতো 3টা কাজ করতে পারছি। একটা হলো যে আইটি রিলেটেড অনেক কিছুই মোটামুটি শিখতে পারছি। সেকেন্ড হলো যে আমি একটা ছাদ বাগান করতে পারছি, সেখানে বেশ কিছু গাছ আছে। এবং থার্ড হলো আমি আমার ফ্যামিলি প্লাস আমার মানে আশপাশের যে মানুষগুলো আছে তাদের সাথে মানে সবার সাথে একটু, মানে আগে যেমন খোঁজ খবর নেওয়া হতো না, ফ্যামিলিকে অমন ভাবে সময় দেওয়া হতো না, বন্ডিংটা family কোনো সাথে- কোনো ক্ষেত্রে বেড়েছে, রাইট? জি, জি। থ্যাংক ইউ। আর কেউ শেয়ার করতে চাও ইতিবাচক আউটকামস, মানে এই দিকটা আমাদের অর্জন হয়েছে? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো ম্যাম, আমি আবু সাইদ বলতেছি। আমি একটা জিনিস যেটা বলতে চাই, যেটা হচ্ছে আমাদের সবচেয়ে এই সময় যেটা পজিটিভ, সেটা হচ্ছে আমরা জানি যে হিস্টোরি সেজ দ্যাট ক্রাইসিস ক্রিয়েটস অ্যান অপরচুনিটি টু থিঙ্ক নিউ। অর্থাৎ ইতিহাসের যে কোনো একটা ক্রাইসিস আমাদের নতুন কিছু করতে শেখায়। ঠিক এই সময় এসে বা কোভিড সিচুয়েশনে এসে, যে আমাদের প্যান্ডামিক মুহূর্তে, এখানে আমরা টাইম কি সেভ করতে পারছি কিভাবে। আমরা আগে যেভাবে ক্লাসে যেতাম, সময় আমাদের অনেক লাগতো ওইভাবে Right. প্রত্যক্ষভাবে থাকার ফলে, কিন্তু এটা অনলাইন ভিত্তিক হওয়ার ফলে আমাদের সময়টা অনেকটা আমাদের সহজলভ্য হয়ে গেছে। আমরা ইজিলি যে কোনো কিছু অনলাইন ভিত্তিক মানে আরো সহজ করতে পেরেছি। টেকনোলজিতে অভিজ্ঞতা বেড়েছে, দক্ষতা বেড়েছে। ফাইন, আমি কি একটু শিক্ষকদের কাছে যাব, যে শিক্ষকরা কি একটু শেয়ার করবে যে আসলে এই সময়টাতে তাদের কি অর্জন হয়েছে, তাদের কি ইতিবাচক অর্জন হয়েছে? মনসুর, হাবিব শেয়ার করতে পারেন আপনার তোমার যে অভিজ্ঞতা, তুমি খুব ক্রিয়েটিভলি কাজে লাগাচ্ছ। আচ্ছা, আমি নিশ্চয়ই শেয়ার করবো আপা। চমৎকার সেশন চলছে। সাইফুল ইসলাম আমাদের অনারেবল এডিশনাল সেক্রেটারি জয়েন করেছেন চলে আসছে। সেশন গেস্ট। হ্যাঁ, আমি কি কন্টিনিউ করব? আমি শেষ করে ফেলবো, বেশিক্ষণ না। জি। হ্যাঁ, আমি আমার একটা অভিজ্ঞতা যদি শেয়ার করি তাহলে আমি অবশ্যই কোভিড কে ধন্যবাদ জানাবো, কারণ অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার আমাদের মূল প্রিন্সিপাল হচ্ছে ট্রান্সফর্মিং চ্যালেঞ্জেস টু অপরচুনিটিস, অর্থাৎ এনাবলার হিসেবে আমরা কাজ করি। এবং এটার অন্যতম যে ইন্ডিকেটর আমরা আমি আমার মধ্যে মনে করি যে ফার্স্ট আমাকে সেলফ মোটিভেটেড, সেলফ ডিটারমাইন্ড, সেলফ স্টার্ট আপ হতে হবে এবং কাজে মিনিমাইজ থেকে ম্যাক্সিমাইজিং করার যে অ্যাবিলিটি এটা নিজের মধ্যে থাকতে হবে এবং অন্যকে ওভাবে প্রমোট করতে হবে। তো কোভিড আমাকে যেটা দিয়েছে লাস্ট 1.5 এই অ্যাপ্রক্সিমেটলি 16 to 18 মান্থসে মনে হয়েছে যে আমার অতীত জীবনে এই হয়তো বয়স যদি টাচিং 40 হয়, তাহলে এর আগে 37 ইয়ার্স আমি যা করতে পেরেছিলাম বা 38-39-এ এই 18 মাসে আমি এর চেয়ে অনেক বেশি কানেক্টিভিটি করতে পেরেছি। এবং এই বর্তমান সমাজে, বর্তমান যুগে যেটা বলা হয় যে কানেক্টিভিটি ইজ সোশ্যাল ক্যাপিটাল, কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি, এবং কোভিড এটা দিয়েছে। এটা আমার জায়গা থেকে কোভিড কে অ্যাপ্রিসিয়েশন, আসলে কোভিড মেড ইট পসিবল ফর মি। এটা এই আর কি, আমি আরো শেয়ার করবো। আর কেউ বলতে চাচ্ছেন আমাদের, বা যে কোনো স্টুডেন্ট একটু শেয়ার করি, আমরা একজন দুজন থেকে নিয়ে আমরা আবার আলোচনায় চলে যাব। আর কেউ শেয়ার করতে চাচ্ছ ইতিবাচক কোনো দিক যেটা শেয়ার করার মতো?
রোমাকে শোনা যাচ্ছে না, রোমার কথা শোনা মাইক্রোফোন হ্যাঁ মিউট হয়ে আছে। ম্যাম মিউট না, আপনার ওখানে একটু সমস্যা আছে, আপনি একটু একটু চেক করে নেন ম্যাম। মনসুরকে দৃষ্টি আকর্ষণ করছি। আমার মনে হয় এই সুযোগে আজকে অনুষ্ঠানের সম্মানিত সেশন গেস্ট আমাদের অতিথি, আমি যদিও সঞ্চালনায় নেই আজকে, অন বিহাফ অফ মনসুর আমি স্বাগত জানাই আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় জনাব এমডি সাইফুল ইসলাম, অতিরিক্ত সচিব, সমাজ কল্যাণ মন্ত্রণালয়। আমি আজকের মডারেটর মনসুর আলীর পক্ষে জনাব সাইফুল ইসলাম, আমাদের অত্যন্ত সুহৃদ এবং শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আপনাকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। সেশন চলছে, আমাদের সেশনের কিনোট স্পিকার ম্যাডাম কথা বলছেন, আপনি কন্টিনিউ করতে পারেন ম্যাডাম। ওয়েলকাম মোহাম্মদ সাইফুল ইসলাম, এডিশনাল সেক্রেটারি। আমরা আসলে অত্যন্ত আনন্দিত এবং আমরা অনার্ড ফিল করছি আপনি আমাদের সেশনে চলে এসেছেন। আমি আমার প্রোগ্রামে আবার চলে যাচ্ছি। তো আমরা বলছিলাম যে কোভিড আমাদের পজিটিভ আউটকাম কি দিয়েছে। আমার স্টুডেন্টরা হয়তো বেশি বলতে একটু হেজিটেট করছে। আমি কয়েকটা পয়েন্টস বলবো যেগুলো, যেমন এই কোভিড কালীন সময় আমরা কিন্তু অনেক টেকনোলজিতে দক্ষ হয়ে উঠেছি। আমরা এর আগে জুম কি জানতাম না, আমরা শিক্ষকরাই আমাদের অনেক অনভিজ্ঞতা ছিল। আমরা মানে এই অনলাইন ক্লাস যখন আসলো, তোমরা চিন্তা করো যদি আমরা আমাদের সময়কালীন হতো, আমরা আজকে বছরের পর বছর বসে থাকতাম, সেশন জ্যাম লেগে জীবন ছাড়খাড় হয়ে যেত। অ্যাটলিস্ট এই টেকনোলজি বা এই অনলাইন ক্লাসের কিছুটা হলে সেই ক্ষতিটা, যদিও হ্যাঁ ঠিক আছে পুরোপুরি হবে না, কিন্তু পুষিয়ে নিচ্ছি। আমাদের গবেষণার ক্ষেত্র বেড়েছে। লাস্ট এই এক বছরের বোধহয় শুধুমাত্র কোভিড নিয়ে গবেষণার এত নতুন নতুন আর্টিকেল, নতুন নতুন দিগন্তব্যাপী মানে এটা একটা নতুন রিসার্চের জায়গা তৈরি করেছে। এই পরিস্থিতি অনেককে লেখক বানিয়েছে, কলামিস্ট বানিয়েছে, মানুষের যে সুপ্ত প্রতিভা বিকাশের পথ পেয়েছে। এবং মানে দেখা যাচ্ছে যে মানুষ মানে হাইজিনটা অনেক বেশি মেনটেন করছে। অনেক দিকে আসলে প্রাপ্তির দিকগুলো যদি আমি দেখি তখন মনে হবে যে, এবং আমাদের অনেক ছাত্রছাত্রী কিন্তু আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি, তারা শেয়ার করেছে যে তারা আগে পড়াশোনার যে মানে একটা খুব অল্প সময় অনেক পড়াশোনা করতে হতো, এখন তারা কনসেপ্ট গুলো ক্লিয়ার হচ্ছে, তারা ফ্যামিলি বন্ডনেসটা বেড়েছে, তারা আগে আত্মীয় স্বজনের খোঁজ সেভাবে নিতে পারতো না, এখন কাছাকাছি থাকায় সেটা দেওয়ার সুযোগ হয়েছে। অনেকে আছেন যে মানে অনেক ভাবে আসলে ইতিবাচক দিক এসেছে। এবং আমরা যদি বলি আমাদের পজিটিভ মেন্টাল হেলথের বিষয়গুলো, মানে কখন আমরা বলবো যে আমাদের পজিটিভ, মানে আমাদের মানে পজিটিভ মেন্টাল হেলথের জন্য কিছু কিছু মানে মনোবিজ্ঞানীর কিছু ক্রাইটেরিয়া দিয়েছেন, যেগুলো যেমন কানেক্টিভিটি উইথ আদার্স, আমরা হাবিবের কথা থেকে বলছিলাম যে তার কানেক্টিভিটিটা বেড়েছে। আরেকটা বলা হচ্ছে স্টে পজিটিভ, আমরা কিন্তু ধৈর্য ধারণ করতে শিখে গেছি, আমরা কিন্তু উত্তেজিত হই না, আমরা এখন কোল কাম থাকতে শিখেছি। এবং বলা হচ্ছে যে মানে ফিজিক্যাল অ্যাকশনের কথা বলা হচ্ছে, আমরা সেটাতে আরো ডিটেলস আলোচনা করব। প্রপার কপিং স্কিল আমাদের বেড়েছে, হেল্পিং আদার্স। আমি করোনাকালে অনেক স্টুডেন্ট, অনেক মানুষকে দেখেছি যে মানুষের জন্য করার টেন্ডেন্সি তাদের বেড়েছে, তারা মানুষের জন্য করতে ঘর মানে তারা এই রিলিফ দিচ্ছেন, এই রমজানে রিলিফ দিচ্ছেন, এই মানুষকে হেলথ কেয়ার প্রোভাইড করছেন বা মানে এই বিষয়গুলো যখন থাকছে তখনই আমরা বলছি যে আসলে আমাদের মধ্যে পজিটিভ মেন্টাল হেলথ গ্রো করেছে। তো সেই যাই হোক, আমাদের করোনা এটা বিশ্বব্যাপী এমন একটা সিচুয়েশন আমরা আছি, আমরা কিন্তু এটাকে অস্বীকার করতে পারবো না। এবং এই বাস্তবতা শুধু আমাদের জন্য না, যেটা শুধু বাংলাদেশে হচ্ছে, এটা পুরো পৃথিবীর সবার জন্য সমান বাস্তবতা। এবং একটা জিনিস তোমরা চিন্তা করো যে আমরা পজিটিভ কিছু কথা আমরা শুনেছি, আমাদের প্রাপ্তি কিন্তু একদম জিরো না। হয়তো বা আমাদের শিক্ষার্থী যারা আছে যারা এখন একটু একটু সংকীর্ণ, কিন্তু আমি এই রিসেন্টলি দেখছিলাম এত বেশি সার্কুলার হচ্ছে, এত বেশি সার্কুলার সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে, আমার বিশ্বাস তোমরা পিছিয়ে পড়বে না। তো আমরা এই যে নিউ নর্মাল লাইফের সাথে আমরা মেন্টালি অ্যাডজাস্ট করার জন্য ওভারঅল কিছু টিপস আমি বলে যাব, যে আমি আমার আলোচনাটা শেষ করব। যে আসলে আমরা যারা শিক্ষার্থী, আমরা এই নিউ নর্মাল লাইফে আমাদের অ্যাডাপ্টেশন মেকানিজমটা কি হবে, আমরা মেন্টালি ভালো থাকতে চাই, আমরা আমাদের মানসিক মানে মানে সমুন্নত রাখতে চাই, সেক্ষেত্রে আমাদের বিষয়টা যেমন কি কি বিষয় থাকতে পারে। প্রথমত আমাদের দৃষ্টিভঙ্গিটা, আমাদের প্রোয়েক্টিভ দৃষ্টিভঙ্গি হবে। আমরা শকর গোজার, আমরা যে এখনো বেঁচে আছি, আমরা বুক ভরে নিঃশ্বাস নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি। কত মানুষ আজকে আমরা বুঝতে পারছি করোনা আক্রান্ত হওয়ার পর যে অক্সিজেন কত মূল্যবান। এখানেই তো আমাদের স্রষ্টার কাছে আসলে আমরা শকর গোজার হওয়া উচিত যে আমরা বেঁচে আছি, আমরা সুস্থ আছি, আমরা এখনো আমার পরিবার সবাইকে নিয়ে আমরা সুস্থ। এটা আমাদের এই মানে এই পরিবর্তনশীল সমাজেও আমরা ভালো আছি। আমাদের এই প্রোয়েক্টিভ দৃষ্টিভঙ্গিটা আমাদের ধারণ করা। সেকেন্ড যে বিষয়টা ইম্পর্টেন্ট হচ্ছে পজিটিভিটি।
ইতিবাচকতা, মানে ইতিবাচক ভাবে কোনো একটা পরিস্থিতিকে বিশ্লেষণ করা। আমরা কিন্তু সেটা করেছি। আমরা যদি খুব স্বল্প পরিসরে আজকের এই পরিস্থিতিতে আমরা বলছি, কিন্তু আমাদের যে সমস্ত ইতিবাচক কথা আসছে সেগুলো কিন্তু আসলেই ইতিবাচক, যে আমরা সময়টাকে কাজে লাগিয়েছি, ইউটিলাইজ করেছি। এবং এই পজিটিভিটি কেমন হবে, আই ক্যান, সবসময় নিজের উপর বিশ্বাস রাখা, আস্থা রাখা, কোনো নেতিবাচক কথা বলা যাবে না। আমি পারি না, আমার দ্বারা হবে না, আমার বোধহয় ভবিষ্যৎ শেষ হয়ে গেল, আমার সুইসাইড ছাড়া গতি নাই, এই কথাগুলো আমি শিক্ষার্থীদের বলবো আমরা নেগেটিভ কথা থেকে নিজেকে সরিয়ে রাখবে। নেগেটিভ কথা কিন্তু আমাদের ব্রেন এট এ টাইম ট্রান্সমিটার, এট এ টাইম কিন্তু রিসিভার। আমি যখন কি করছি, কোনো নেতিবাচক কথা বলছি, আমার ব্রেন কিন্তু সেটা রিসিভ করে আমার নিউরনে এই বিষয়গুলো কিন্তু আমাদের এক ধরনের অনুপ্রাণিত করে, এক ধরনের এটা আমাদেরকে মানে এক ধরনের ই করে। কাজে আমি নেতিবাচক কথা থেকে আমরা দূরে থাকবো, আমরা সব সময় পজিটিভিটি থাকবো, পজিটিভিটি ধারণ করবো, পজিটিভ কথা বলবো। তোমরা নিজেরাই দেখবে পরিস্থিতি কিভাবে বদলে যায়। সেলফ কনফিডেন্ট, আত্মবিশ্বাস, এটা অনেক বড় রসদ। আমরা কিন্তু দেখছি মেন্টালি গুড থাকার জন্য আত্মবিশ্বাসটা খুব ইম্পর্টেন্ট। আত্মবিশ্বাসের সময় কি করতে হবে আমাকে, মানে এটি এই পজিটিভিটি আমাকে আত্মবিশ্বাসী। এবং আমরা যদি দেখি যে আমরা ইতিহাস ঘাটি আসলে আত্মবিশ্বাসের ইতিহাস। আমরা টমাস আলভা এডিসনের যদি দেখি যে সে হেরে গেছিল, তিনি ব্যর্থ হচ্ছিলেন, 1 নয়, 2 নয়, 1000 নয়, 2000 নয়, 10,000 বার ব্যর্থ হয়েছেন, কিন্তু তাকে নিয়ে হাসাহাসি করেছে, তিনি দমে যাননি। তিনি বলেছেন যে না, আমি ব্যর্থ হইনি, যেগুলো দিয়ে মানে বৈদ্যুতিক বাতি আবিষ্কার হবে সেটা আমি খুঁজে পাইনি, আমি জানি এই বাতিগুলো দিয়ে আবিষ্কার হবে না। 10,000 বারের বার তিনি চেষ্টা করলেন, তিনি সফল হলেন, বৈদ্যুতিক বাতি আবিষ্কার হলো। আমরা যদি দেখি বারাক ওবামা ছিল, তখন ছিলেন আই ওয়ান্ট টু বি দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যেটা অসম্ভব ছিল। একজন একেধারে তার স্কিন কালার, তার পরিচিত নামের সাথে আবার ওবামা, অনেকগুলো বিষয় ছিল, কিন্তু তিনি সেখান থেকে তার স্বপ্নকে ছুঁতে পেরেছিলেন। নেক্সট হচ্ছে লক্ষ্য স্থির করা। আমি কেন ভালো থাকবো, আমার এই সময়টাকে আমার জীবনের পরবর্তী জীবনে আমার লক্ষ্য স্থির করতে আমি ইনভেস্ট করব, আমার লক্ষ্যগুলোকে ফিক্স করব, আমি এলোমেলো লক্ষ্যগুলোকে একসাথে নিয়ে আসবো, এবং আমার কিছু লং টার্ম লক্ষ্য থাকবে, কিছু আমার শর্ট টার্ম লক্ষ্য থাকবে, যে আমি আজকে থেকে 5 বছর পর আমি কোথায় যেতে চাই, আমার কেরিয়ারটা কি হবে, আমার কেরিয়ার ভাবনা কি, আমি নিজেকে কিভাবে তৈরি করবো। এবং এখানে আমরা একটা স্মার্ট একটা ইকুয়েশন আমরা ফলো করতে পারি, একটা সূত্র আছে স্মার্ট, যেটা হচ্ছে S ফর স্পেসিফিক, M for measurable, A for attainable, R for realistic, T for time based। অর্থাৎ আমি যে লক্ষ্যগুলো ঠিক করব সেটা সুনির্দিষ্ট হবে, টাইম বেসড হতে হবে, মেজার করা যাবে, সেটা লজিস্টিক হবে, লজিক্যাল হবে। আমি এমন যে আমি আসলে কোথায় যেতে চাই, এবং সেভাবে আমার জীবনকে আসলে লক্ষ্য ঠিক না হলে তুমি আগাতে পারবে না। এবং এ প্রসঙ্গে একটা ছোট মানে গল্প মানে একটা বাস্তব ঘটনা হচ্ছে যে 1952 সালে ইয়েল ইউনিভার্সিটিতে যখন গ্রাজুয়েশন সেরেমনি হচ্ছিল, তারা প্রতিটা গ্রাজুয়েটের সামনে একটা দিয়েছে, একটা সার্ভে করেছিল যে তোমরা আজকে থেকে 25 বছর পর কে কি হবে। তো 97% স্টুডেন্ট কিন্তু কোনো কিছুই তেমন কিছু লেখেনি, 3% স্টুডেন্ট তারা লিখে দিয়েছিল 25 বছর পর তারা কোথায় যাবে, তাদের ইনকাম কি হবে, তারা কি কন্ট্রিবিউট করবে। 25 বছর পর 1977 সালে ইয়েল কর্তৃপক্ষ সেই গ্রাজুয়েটদের খুঁজে বের করে, তাদের আবার সার্ভে করে, দেখা যায় যে ওই 3% আয় বাকি 97% স্টুডেন্টের আয়ের সম্মিলিত আয়ের থেকে 3 গুণ বেশি, এবং তারা অনেক বেশি সফল। কাজেই আমাদের শিক্ষার্থীরা নিজেদের জীবনের লক্ষ্যটাকে ফিক্স করবে, সুনির্দিষ্ট করবে, লেগে থাকতে হবে কচ্ছপের মতো। কচ্ছপ খরগোশের দৌড়ে কিন্তু কচ্ছপই জিতেছিল, কার সে লেগেছিল। কাজেই হতাশ হওয়া যাবে না, নেতিবাচক হওয়া যাবে না, লেগে থাকতে হবে। আমার এটা লক্ষ্য, আমার লক্ষ্য ছুতে হবে, এবং স্বপ্নবাজ হতে হবে। স্বপ্ন তোমাকে ঘুমাতে দিবে না, তোমার পেছে সবসময় টিক 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 করবে যে না তোমার স্বপ্ন ওখানে যাওয়া। কাজে ওই স্বপ্ন ছুতে হলে এই করোনা কিছুই না, এই সিচুয়েশন কিছু না আমাদের জীবনে। এটা একটা বৈশ্বিক মহামারী, একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে পুরো বিশ্ব আজকে নিমজ্জিত। কাজে এই পরিস্থিতি আমার একার না যে আমি হেরে যাব। আমি এই ইতিবাচক মানসিকতা নিয়ে আমি স্বপ্ন দেখব। সেলফ কেয়ার, আমার নিজেকে ভালোবাসতে হবে। আমার শিক্ষার্থীদের সবচেয়ে যেটা একটা যে আমি নিজেকে ভালোবাসতে পারো না তোমরা, এই জন্যই ফট করে সুইসাইডের চিন্তা করে ফেলো। সবসময় নিজেকে কেন চিন্তা করছো বদ্ধ করে? আমরা সবাই বদ্ধ করে বসে পুরো পৃথিবী, আজকে তোমার হাবিবকে দেখো সে বদ্ধকে কনফাইন। এখন তো তোমার টেকনোলজি হাতের মুঠায়, তোমরা কেন নিজেকে ভাবছো আমরা একটা কনফাইন হয়ে গেছি? আমি অনেক স্টুডেন্টকে দেখেছি তারা 7-8টা কোর্স করে ফেলেছে অনলাইনে, তারা নিজেকে জিআরই, আইএলটিএস বা যাদের যে মানে দক্ষ সেইটাতে দক্ষ করছে, তার নিজেকে তো বাইরে সময় নষ্ট হচ্ছে না। সেলফ কেয়ার, নিজেকে ভালোবাসতে হবে, পরিজনকে ভালোবাসতে হবে, নিজের জন্য সময় বের করতে হবে। এমন কিছু ভালো বন্ধু থাকবে তোমার এই প্রয়োজনে, তোমার কোনো ক্রাইসিসে তাকে হেল্প করবে, তাকে শেয়ার করবে।
তোমার শিক্ষক হতে পারে ভালো, সেই সেই সাপোর্ট সিস্টেম, তোমার ফ্যামিলি মেম্বার হতে পারে, তোমার কোনো ভালো বন্ধু হতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট দিক যেটা তোমরা করছো না, সেটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। তোমার এই সময়টাতে এই কপিং মেকানিজম, তোমার ভালো থাকতে হলে তোমাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বাড়াতে হবে। সেটা হতে পারে যোগা, যে কোনো এক্সারসাইজ, হাঁটা, মেডিটেশন হতে পারে। তোমরা বিজ্ঞানীরা কিন্তু এখন এখন পৃথিবী 50 কোটি মানুষ মেডিটেশন করছে, ধ্যান করছে, ধ্যান দিয়ে পুরো পৃথিবী তার নিয়ন্ত্রণে আনছে, তার মাইন্ড নিয়ন্ত্রণ করছে, সে ইতিবাচক হচ্ছে। কাজে তোমরা যোগা, মেডিটেশনে তোমরা তোমরা যে কোনো ফিজিক্যাল তুমি ভালো ফিল করবে, তোমার ইমিউন সিস্টেমটাকে বুস্ট আপ করবে। আরেকটা বিষয় হচ্ছে যে মেধাকে সেবায় রূপান্তর করা। আমরা একটা সব ডেফিনিশনে বলেছি যে কন্ট্রিবিউট করা, অর্থাৎ আমি মেন্টালি ফিজিক্যালি তখনই পজিটিভ মেন্টালি হেলথের অধিকারী হব যখন আমার এই মেধাটাকে আমি সেবায় রূপান্তর করব। তোমরা যদি দেখো যে এত কিছু, আমি একটু বলি, বারবার চলে আসছে হাবিবের কথা, যদি আমি সামনাসামনি বলতে পছন্দ না, কিন্তু আমি তোমাদের বোঝার জন্য যে আজকে হাবিব যে কাজগুলো করছে, সে সোশ্যাল ওয়ার্কটাকে একটা সুন্দর মর্যাদায় নিয়ে গেছে। কারণ তার মেধাকে আমরা অনেকেই সোশ্যাল ওয়ার্কে পড়াশোনা করেছি, কিন্তু আমরা হয়তো সেভাবে আগাতে পারছি না, আগাতে পারিনি। কিন্তু একটা মানুষ তার মেধাটাকে সেবায় রূপান্তরিত করছে, এর ফলাফল হয়তো পরবর্তী প্রজন্ম পাবে। আমি আমাদের অনেক শিক্ষকরা দেখেছি, আমাদের একজন শিক্ষক আছে শফিকুর রহমান চৌধুরী, তিনি ওই মানুষের বাড়ি বানাই দিচ্ছে, ওইখানে মসজিদ নাই, ওই এরিয়াতে একটা একদম বিধবা মহিলা, সে ছুটে যাচ্ছে, সে নীরবে কাজ করে যাচ্ছে। আমাদের অনেক শিক্ষককে দেখছি এই সময় কাজ করছেন। আমরা মনজেরিনকে দেখছি, সে অক্সফোর্ডে পড়াশোনা করছে কিন্তু রেগুলার তার অ্যাক্টিভিটিস চালিয়ে যাচ্ছে, মানুষকে ইংলিশ শেখাচ্ছে। ডক্টর সুষমা, এরকম আমাদের কিছু স্টুডেন্ট, এক টাকার আহার, বিদ্যানন্দ, ভালো ভালো কাজগুলো করছে। মানুষ শুধু মেধাবী হবে, তুমি মেধাকে শুধু তোমার কনফাইন করে রাখবে, সেটা কিন্তু হবে না। আর সেটা ইম্পর্টেন্ট হচ্ছে তোমরা আমি কি পাবো না, আমি কি দিতে পারি, এটাই তোমাকে মহৎ করবে। মানুষ হিসেবে সিগনিফিকেন্স এখানে। আমরা কিন্তু স্টুডেন্ট শিক্ষার্থী যারা আছো, আমরা মেন্টালি ভালো থাকবো যখন আমি আমাকে ভালো রাখার পাশাপাশি আমি মানুষের জন্য কি করতে পারি, আমি মানুষকে কেমনে ভালো রাখতে পারি। তোমরা যদি সেই মানবিক মানুষে নিজেকে উত্তরণ করতে পারো, আসলে একটা পৃথিবী তোমার জন্য। এই করোনাক্রান্ত পৃথিবী, তোমাদের এরকম একটা প্ল্যাটফর্ম, এরকম একটা প্রোগ্রামের আয়োজন করেছে। আমি আজকে অনেকগুলো জায়গায় এই মেন্টাল হেলথ নিয়ে কথা বলছি। আমাদের চিন্তা চেতনা এখন মেন্টাল হেলথ খারাপ সবসময় থাকে না। আমি আসলে বলবো যে জীবনের সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে এগিয়ে যাওয়া একটু বীরের ধর্ম। কাজে তোমরা বীর, তোমরা আমাদের ভবিষ্যৎ। আমরা বিশ্বাস করি করোনার ভয়াল থাবা তোমাদেরকে পর্যদুস্ত করবে না, তোমরা পরিণতি মেনে নেবে না, তোমরা নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবে। তোমরা যে কত শক্তি রাখো তোমাদের ভেতরে তোমরা নিজেরাও জানো না, নিজেকে আবিষ্কার করো। সব শেষ করবো সেন্ট অগাস্টিনের একটা উক্তি দিয়ে। তিনি বলেছেন, মানুষ রাতের আকাশ থেকে বিস্মিত হয়, সমুদ্রের বিস্তৃতি দেখে অভিভূত হয়, কিন্তু সে জানে না এই মহাবিশ্বের মহাবিস্ময় সে নিজেই। কাজেই সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমার আলোচনা শোনার জন্য, আমাকে যারা এখানে ইনভাইট করেছেন, আমি কিছু বলার সুযোগ পেয়েছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আমরা সুন্দর একটা বিশ্ব, সুন্দর একটা সকালের অপেক্ষায় সবাই রয়েছি। ভালো থেকো সবাই, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ম্যাম। আসলে আপনার আলোচনার যে গুরুত্ব, এটা বলে প্রকাশ করা যাবে না। যদি আমাদের স্টুডেন্টরা এবং আমরা সহ যারা যদি গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে সেটাকে চর্চা করার চেষ্টা করি। সবচেয়ে ভালো লেগেছে ম্যাম যে শয়তানের গল্প, তারপরে হচ্ছে বাল্ব আবিষ্কারের টমাস আলভা এডিসনের যে চেষ্টা, খুব ভালো লেগেছে, খুব ইন্সপায়ারিং ছিল সেটা। মেন্টাল বিষয়টাকে, অর্থাৎ মানসিক বিষয়টাকে, স্ট্রেসটাকে রিডিউস করার জন্য আপনার যে ডিরেকশন গুলো ছিল, পজিটিভ থিঙ্কিং, আত্মবিশ্বাস, লক্ষ্য স্থির করা, সেটা শর্ট এইম হতে পারে অথবা লং টার্ম এইম হতে পারে, স্বপ্নবাজ, সত্যি ডিরেকশন গুলো আর অসংখ্য ডিরেকশন ছিল আপনার। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা হয়েছে। অনেক অনেক ধন্যবাদ ম্যাম। আমাদের এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের আজকের ওয়েবিনারের সেশন গেস্ট মোহাম্মদ সাইফুল ইসলাম, অ্যাডিশনাল সেক্রেটারি, মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার, দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। আমাদের সাইফুল স্যারের আরেকটি সুন্দর পরিচয় হলো, আমরা সেটা অনেকেই জানি না হয়তোবা, উনি খুব সুন্দর কবিতা লেখেন, সাহিত্যিক, এবং শিশুদের জন্য বিভিন্ন ধরনের লেখা উনি লেখেন। সো
যারা কবিতা লেখেন, সাহিত্যিক এবং শিশুদের জন্য লেখা রচনা করতে পারেন, আমরা বুঝতেই পারি যে এই জন্য প্রেরণামূলক হতে পারেন। আমি এই পর্যায়ে স্যারকে অনুরোধ করছি আমাদের আজকের ওয়েবিনারে ইম্পর্টেন্স অফ মেন্টাল হেলথ ফর স্টুডেন্টস এই শীর্ষকে আলোচনা সভায় আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করার জন্য। স্যার আপনি একটু আনমিউট করে নেন প্লিজ। আসসালামু আলাইকুম। আজকে আমি সবাইকে জানাচ্ছি ও সালাম জানাচ্ছি আজকের অনুষ্ঠান ওয়েবিনারের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত প্রিয় হাবিবুর রহমান স্যার, এবং আজকে যিনি আমাদের স্পিকার ছিলেন, চিফ স্পিকার ছিলেন আমাদের ম্যাডাম, এবং যারা যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের সঙ্গে সংযুক্ত ছিলেন এবং যারা আমাদের সঙ্গে ছিলেন। আমি যেহেতু সোশ্যাল ওয়েলফেয়ারে কাজ করি, সমাজ কল্যাণ এবং সমাজকর্ম এবং সাইকোলজি এই তিনটে জিনিসেরই একটি জায়গায় আমার প্র্যাকটিস করতে হচ্ছে। আমি সিএসপিবি প্রজেক্টের এডিশনাল দায়িত্বে আছি, প্রজেক্ট ডিরেক্টরের। এটা হলো আমরা যে জিনিসটা দেখি সেটা হলো যে শিশু কিশোরদের মেন্টাল হেলথের কন্ডিশন এখন কি পর্যায়ে আছে। এই শিশু কিশোরদের মেন্টাল হেলথের জন্য যে বিষয়টি প্রয়োজন সেটা হলো যে আমরা যে ছাত্রছাত্রীরা আছে তারা আমাদের যে বয়সসীমা আছে তারা অধিকাংশই সেই কৈশোর বা শৈশব আক্রান্ত আমি মনে করি, এবং এই সময়ে এই সোশ্যাল এই ধরনের একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সাধারণত 1098 আমাদের একটি হটলাইন আছে যেটা শিশুদের বিভিন্ন ধরনের সাইকো সোশ্যাল কাউন্সিলিং করা হয় টেলিফোনের মাধ্যমে, এবং সেখানে আমরা প্রচুর কল পাচ্ছি এই সময়, এবং সেই কলগুলোর মধ্যে অনেকগুলো হচ্ছে হ্যারাসমেন্ট, অনেকগুলো হচ্ছে তারা যে জিনিসটা বললেন যে ঝুঁকিপূর্ণ শিশুরা অনেক সময় হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, অনেক সময় বাল্য বিবাহের শিকার হচ্ছে, অনেক সময় স্কুল কলেজ থেকে সে লেখাপড়া থেকে পরিবারের কাছ থেকে ভালো ব্যবহার পাচ্ছে না। এই বিষয়গুলো কিন্তু আসলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং এই সময় যারা আমরা অভিভাবক আছি বা আমরা যারা ছাত্রছাত্রী আছি, আমাদের দুই পক্ষেরই উচিত আমাদের সাইকোলজিক্যাল ব্যালেন্সটা মেনটেন করার জন্য। এবং ম্যাডামের যে বক্তব্য ছিল এর মধ্যে কিন্তু 3-4টি জিনিস খুবই পজিটিভ, যে আমরা অনেক নেগেটিভ ইম্প্যাক্ট বলতে পারবো, যে আমরা দীর্ঘদিন ঘরে বন্দি আছি, আমরা সামাজিক অবস্থায় আসতে পারছি না, সামাজিক কার্যক্রম চালাতে পারছি না, আমরা স্কুল কলেজে যেতে পারতেছি না, আমাদের বইপত্র পড়তে পারতেছি না। কিন্তু একটা জিনিস কিন্তু স্পষ্ট, সেই জিনিসটি হলো যে আমরা সবাই এই একটা পরিস্থিতিকে মোকাবেলা করছি। এবং আমি মনে করি বাংলাদেশের মানুষের একটা বিষয় অত্যন্ত পরিষ্কার, যে আমাদের রেজিলিয়েন্স বেশি। আমরা যে কোনো দুর্যোগ মোকাবেলা অন্যান্য পৃথিবীর অন্যান্য এলাকার থেকেও আমরা দুর্যোগ যে কোনো ভাবে আমরা মোকাবেলা করতে পারি। আমরা যদি দেখি ঘূর্ণিঝড় বা যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ, বাঙালিরা বীর জাতি হিসাবে মোকাবেলা করবে। আজকে যারা আমাদের সঙ্গে আছেন, আমাদের ম্যাডাম যে গল্পটা বলেছেন যে টমাস আলভা এডিসন যে 10,000 বার মানে কাজ করা অকৃতকার্য হওয়ার পর অকৃতকার্য হয়েছে। আমরা যদি স্বাধীনতা যুদ্ধকে দেখি, আমরা দেখবো যে 1948 সালের পরে 52 সাল থেকে আমরা স্বাধীনতার স্বপ্ন দেখেছি, এবং 1971 সালে আমরা স্বাধীন হয়েছি। এবং 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই দেশকে যারা বলছিল যে তলাবিহীন ঝুড়ি, কিন্তু আপনি দেখেন যে আজকে বাংলাদেশের গ্রোথটা কোন পর্যায়ে এসেছে, এবং এই গ্রোথটার জন্য কিন্তু দায়ী আমাদের এই শিশু কিশোর বা যুবক এই বয়সটা। আমাদের জনসংখ্যার প্রায় 30-40% এখন হলো আপনার জুভেনাইল, মানে ডেমোগ্রাফিক ডিভিডেন্টের দিকে জুভেনাইল জনসংখ্যা। সুতরাং এই কৈশোর বান্ধব একটি পরিস্থিতি আমাদেরকে তৈরি করতে হবে। এই কোভিড এর সময় আজকে আমাদেরকে যে জিনিসটি হবে যে পজিটিভ থিঙ্কিং করতে হবে। আমরা যে ধ্যান, যোগা, যারা ধার্মিক তারা যারা নামাজ পড়েন বা প্রার্থনা করেন, এটা যেমন করতে হবে, আবার আমরা যারা
ছাত্রছাত্রী আছে, আমরা যেমন পিতামাতার সংবাদ নেব, আমরা এই পরিস্থিতিও কিন্তু অনেকে অনেক কিছু করছে, যেমন মাসতুল ফাউন্ডেশন, ম্যাডাম যেরকম বলেছেন বিদ্যানন্দ ফাউন্ডেশন, বাংলাদেশে অনেকে অনেক কিছু করছে, অনলাইনে অনেক কিছুই ইম্পর্টেন্স দিয়েছে। আসলে সেই জিনিসটা হলো যে মানুষের জীবনের একটা অ্যাটিটিউড ঠিক করতে হয়, একটি দিক ঠিক করতে হয়, সেই দিকের দিকে এগিয়ে যেতে হয়। বাধা আসবে, সে বাধাকে অতিক্রম করতে হবে। আমরা মনে করি যে আমাদের মধ্যে আজকে আমরা মনে করব যারা আমাদের যুবক বা শৈশবে কৈশোর বয়সের যারা ছাত্রছাত্রীরা তাদেরকে এই পরিস্থিতিতেই মানবে, যারা আমরা অসুস্থ হচ্ছি তাদেরকে প্রতি সহানুভূতি প্রকাশ করতে হবে। আমরা এইভাবে আমরা এগিয়ে যাব। সবাইকে আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আসলে আপনার কথার মধ্যেও অনেক অনুপ্রেরণামূলক স্পিচ ছিল, যেটা আমরা বেনিফিটেড হবো এবং আমাদের পাশাপাশি আমাদের স্টুডেন্টরাও বেনিফিটেড হবে। আমাদের এই ছোট্ট আয়োজনে আপনার এই গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আসলে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন আপনাকে। আসলে আমরা প্রোগ্রামের একদম শেষের দিকে চলে আসছি। আমাদের আজকের এই ওয়েবিনার কোভিড-19 ইম্পর্টেন্স অফ মেন্টাল হেলথ ফর স্টুডেন্টস শীর্ষক আলোচনা সেশনে ক্লোজিং রিমার্ক হিসেবে আমাদের সাথে আজকে স্টুডেন্টদের উদ্দেশ্যে এবং আমাদের যারা আমরা ইয়াং আছি সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করবেন মোহাম্মদ হাবিবুর রহমান, সোশ্যাল ওয়ার্কার, রিসার্চার এন্ড ইয়ুথ মেন্টর, প্রেসিডেন্ট অফ CSWPD ফাউন্ডেশন, প্রক্টর, দ্য পিপলস ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। স্যারের কিছু অসামান্য অবদান যেগুলো না বললেই নয়। আসলে প্রায় 20টিরও বেশি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল জার্নাল পাবলিকেশন আছে স্যারের। আর সবচেয়ে বড় যেটা অবদান আমাদের দেশের জন্য এবং সোশ্যাল ওয়ার্ককে প্রফেশনাল ডিগনিটি দেওয়ার জন্য, সেটা হচ্ছে CSWPD ফাউন্ডেশনের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন ধরনের পদক্ষেপ। এই ফাউন্ডেশনটি এখন শুধু যে আমরা ন্যাশনাল বলবো তা না, অলরেডি 4টি দেশের সাথে যুক্ত হয়ে, 4টি দেশের সংস্থার সাথে যুক্ত হয়ে আন্তর্জাতিকভাবে এই ফাউন্ডেশনটি বর্তমানে কাজ করছে। আমি এই পর্যায়ে স্যারকে আজকের অনুষ্ঠানে ক্লোজিং রিমার্ক হিসেবে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন এবং অনুষ্ঠানটি শেষ করার জন্য অনুরোধ করছি। স্যার। ধন্যবাদ মনসুর, চমৎকার উপস্থাপনা হচ্ছে। আমি বিশেষ করে আমার খুব সমাজকর্মের কিন্তু অন্যতম একটা এথিক্স, একটা প্রিন্সিপাল আছে, আমার ম্যাডাম আছেন এখানে, যে লিসেনিং or the good listener can be the best speaker. তো আমার শুনতে ভালো লাগে, তবে এই কোভিড টাইমটাতে আসলে আমি বক্তা হিসেবে, উপস্থাপক হিসেবে বেশ নিজেকে একটা জায়গায় আনার চেষ্টা করেছিলাম মানুষের সাথে কানেক্টেড থাকার জন্য। আমি শুরুতেই আজকে আমার অত্যন্ত শ্রদ্ধেয়, আমার খুবই খুবই প্রিয় একজন মানুষ, প্রফেসর তাহমিনা ইসলাম, বাংলাদেশের, অবশ্যই বাংলাদেশ শুধু বলবো না আমি, যে আন্তর্জাতিক অঙ্গনের সমাজকর্মের কাউন্সেলিং যে দিকটা আছে, একাডেমিক সাইডের পাশাপাশি আমরা বলে থাকি অনেক সময়, এটা প্র্যাকটিস বেসড, অবদান রাখছেন প্রতিনিয়ত। তো আপাকে আজকে আমাদের মাঝে পেয়ে আমি আবেগ আপ্লুত, অত্যন্ত অভিভূত, আনন্দিত। আমি ওভাবেই আসলে বলবো, আমি বলতে চাই। একই সাথে সাইফুল ভাইকে পেয়েছি। আসলে আমারও দু একটা কথা সাইফুল ভাই সম্পর্কে বলা দরকার। উনি অত্যন্ত বিজি এবং আজকে ভারাক্রান্ত হৃদয়। সাইফুল ভাইয়ের এক ব্যাচমেট মারা গেছে, সকালে এই খবরটা আমি জানি। তাও আমি রিকোয়েস্ট করেছিলাম আমাদের সাথে, যেহেতু কথা দিয়েছিলেন কিছু সময়ের জন্য যুক্ত হওয়ার জন্য। উনি সন্ধ্যায় পারিবারিক আনুষ্ঠানিকতা, বন্ধুদের সেটা রেখেও আমাদের সাথে কিছুক্ষণের জন্য যুক্ত হয়ে থাকার চেষ্টা করছেন। একই সাথে আমার টিম মেম্বার যারা, আমার কলিগ ফারজানা, রুম্মা, দীপু যুক্ত হতে পারেনি, মনসুর সঞ্চালনা করছে, এবং আমার স্নেহের স্টুডেন্ট যারা আছে। আসলে আজকে আমার বিশেষ কিছু বলার নেই, সবসময় আমি চেষ্টা করেছি কথা বলে কানেক্টেড থাকতে। ম্যাডামের কথার ফিডব্যাক আমি যদি এভাবে দিই বা দেওয়ার চেষ্টা করি, যে আজকে যে সংক্ষিপ্ত হলো যে সুন্দর আলোচনা হয়েছে,
কিছু কি পয়েন্ট ম্যাডাম তুলে ধরার চেষ্টা করেছেন, এবং আমি একটা শুধু পয়েন্ট বলেছিলাম ম্যাডামের সাথে যোগ করে যে কানেক্টিভিটি এবং কোভিড এই সময়টা আমাদের সামনে সেটা এনে দিয়েছে। কোভিডের যে নেগেটিভ সাইড গুলো আছে এটা নিয়ে সারা বিশ্ব কিন্তু আজকে টার্মোয়েল সিচুয়েশনে আছে, প্রত্যেকেই আমরা ভারাক্রান্ত, প্রত্যেকেই আকাশের পানে তাকিয়ে আছি। এর আগে আমরা দেখেছি ইটালির প্রধানমন্ত্রী শুরুতে গত বছর বলেছিলেন যে there is no hope, only we can rely or depend on the Almighty, on the sky. সামারিটা কিছুটা এরকম ছিল। এবং আপা বলেছেন আমরা দেখেছি যে গতবার আলিবাবা ফাউন্ডেশনের সিও জ্যাকমা বলেছে যে আমরা যদি 20 সালটা বেঁচে থাকতে পারি আমাদের বিজনেসের সবচেয়ে দামি পুঁজি হবে সেটা। এবং একইভাবে আমি আমার লাইফটা কিভাবে চিন্তা করেছি আবার আলোচনার একটু সংযুক্ত করে আমি এভাবে রিমার্ক করতে চাই, ক্লোজিং রিমার্ক। আমি যখন দেখলাম যে কোভিড স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব প্রতিষ্ঠান বন্ধ এবং অবধারিত ভাবে আমরা লকডাউন, বাসায় থাকতেই হবে। তো বাসায় যেহেতু থাকতে হবে, হয়তো আমার যিনি বেটার হাফ লাইফ পার্টনার, পছন্দের মানুষ, তার সাথে হয়তো লাগালাগি ঝগড়া করার কোনো মানে হয় না, আমার বাচ্চাদের সাথে ঝগড়া করার কোনো মানে হয় না। আমি তখন মানিয়ে নেওয়ার চেষ্টা করলাম এবং সমাজকর্ম আমাদের সেটাই শিখিয়েছে যে অ্যাডাপ্টাবিলিটি অথবা একসেপ্টাবিলিটি, ফ্লেক্সিবিলিটি। তখন আমি নিজে রিমলভ করার চেষ্টা করলাম যে আসলে ওভাবে থাকি। আর বাসার তো আমরা ঢাকায় যারা থাকছি, নিজে যাদের আশ্রয় নেই, আমরা ভাড়া থাকছি, আমাদের রেশনালি কিন্তু আমাদের অ্যাকোমোডেশন রুমগুলো ম্যাডাম একটু সাইজে ছোট প্লাস সংখ্যায় কম। এর মধ্যে আবার আমি আমার পরিবারের কথা যদি বলি যে আমার মেয়েকে একটা রুম, মেয়ে এখন গ্রোন আপ করছে 12 ক্লাস, তার পড়ার রুম আলাদা, তার একটা প্রাইভেসি তৈরি হয়েছে, এখন তারা তো আমাদের গার্ডিয়ান, এটা একটা বিষয়। আমার এই 7 ক্লাস যে আমার মাই সান সেকেন্ড বেবি, ওর একটা প্রাইভেসির ব্যাপার আছে, ওর কথা আমাকে শুনতে হয়। তাদের যে আম্মু আছে তার কথাও মাঝে মাঝে শুনতে হয়। তখন আমার মনে হয়েছে যে আমার সবচেয়ে ভালো কাজ আমি যদি এখন ফ্লেক্সিবল হয়ে যাই এবং লিসেনার হই, তাহলে সংসারের মধ্যে কিন্তু ঝামেলা হবে না, মেন্টাল হেলথ অটোমেটিক্যালি ভালো থাকবে, কারণ আমি বাধ্য হয়েছি। আর আমি যখন বাধ্য মনে করলাম, আমার মনে হয়েছে যে আমি ম্যাডামের একটু দৃষ্টি আকর্ষণ করি, আমার স্টুডেন্ট যারা আছে এবং বাইরের, বিশেষ করে যেহেতু লাইভ স্ট্রিম হচ্ছে অনেকে যুক্ত হয়েছে আমি দেখতে পাচ্ছি। আমি একটা জিনিস মিস করছি, আমি একটু আগেও দেখছিলাম সিঙ্গাপুর থেকে আমার খুবই ক্লোজ, আমাদের ম্যাডামের ক্লোজ প্রফেসর নটেন টিয়ং ওয়াচ করছিলেন অনেকক্ষণ, বাট বিকজ অফ ল্যাঙ্গুয়েজ প্রবলেম তারা ড্রপ করছে। অনেকেই বিদেশিরা যুক্ত হচ্ছে। মনসুর ঠিকই বলছিল যে এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, এবং বরাবরই আমরা যেটা দেখি যে আমাদের যারা ভিউয়ার্স থাকে, ফ্রেন্ডরা যারা থাকে, 50-50 অলমোস্ট হয়ে যায়, যে বিদেশি লিসেনার এবং দেশি লিসেনার 50-50 পর্যায়ে চলে যায়। আমরা যখনই ল্যাঙ্গুয়েজটাকে ন্যাশনাল অ্যাসপেক্টসে চিন্তা করছি ফর বেটারমেন্ট অফ আওয়ার স্টুডেন্টস এন্ড মোর পিপল কানেক্টেড ফ্রম বাংলাদেশ, আমরা বিদেশি বন্ধুদের মনে হয় যে মিস করছি এবং তারাও আমাদের এই সেশনটাকে মিস করছে। তো আমি এইভাবে শুধু বলতে চাই যে আপা আমাদেরকে ভাইব্রেট থাকতে বলেছেন, সেলফ মোটিভেটেড থাকতে বলেছেন, পজিটিভ থাকতে বলেছেন। যখন দেখলাম যে ফ্রিডমের জায়গা থেকে আমরা ফ্রিডমের জায়গাটা হারিয়ে ফেলেছি বিকজ অফ কোভিড, আমাদের বন্ধুত্ব হারিয়ে যাচ্ছে, আমাদের কলিগদের সাথে, স্টুডেন্টদের সাথে ইন্টারাকশন হারিয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। আমরা হারিয়ে ফেলছি আমার যে প্রশাসন সিনিয়র কলিগরা আছেন তাদেরকে, পারিবারিক যে সামনাসামনি ফিজিক্যাল, তানহা যেটা বলছিল যে ফিজিক্যালি যে সম্পর্ক কাছে হলে অ্যাটলিস্ট সামনাসামনি হলে হৃদ্যতা বেড়ে যায়, কথা প্রকাশ করা যায় ভালোভাবে, ওগুলো কিন্তু যখন হারিয়ে ফেলেছি তখন আমার মনে হয়েছে যে অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার আমাদের কাজই তো হলো মানুষকে মোটিভেট করা, মানুষকে বুস্ট আপ করা, মানুষকে স্টিমুলেট করা। আমি আমার মনসুর, আমরা যারা কলিগরা আছে, স্টুডেন্টদের সহযোগিতায় ম্যাডাম আমরা চেষ্টা করেছিলাম কোভিড এর গত বছর শুরুতে প্রথম দিকে আমরা কিছু রিলিফ ক্যাম্পেইন করার চেষ্টা করেছিলাম, যে কিছুটা সব টাকা কালেক্ট করে একটু চাল ডাল বা আর অন্যভাবে কিভাবে সাপোর্ট করা যায়। ওটা যখন দেখলাম যে আমরা ফিনান্সিয়ালি সোশ্যাল ওয়ার্কার তো রেশনালি তারা আসলে are not supposed to provide logistic and relief or other monetary support, তখন মনে হলো যে এটা না, আমরা বিকল্প কি করতে পারি যেখানে আমার মেন্টাল হেলথটা ঠিক থাকবে। কারণ মানির টেনশনে আমি সিক হতে যাচ্ছিলাম, মনে হচ্ছিল যে আমি তো সাপোর্ট করতে চাই বা টাকা নেই, তাহলে আমি কি করতে পারি, বিকল্প বেস্ট অল্টারনেটিভ কি হতে পারে।
তখন সাহস করে এই যে হুসাইন আছে আজকে ও বলেছে যে আসলে আইটি শিখেছে, এটা দুটো ভাবে রিসিপ্রোকাল। হোসাইনকে আমরা বাধ্য করেছি আইটি তে কনভার্ট করতে, ওরও আগ্রহ ছিল, আর হোসাইন আমাদের এই সেশনটাকে জাস্ট হি মেড ইট পসিবল। ও আমাদের স্টুডেন্ট, ও কিন্তু এটা করেছে, এই যত সেশন হচ্ছে হোস্ট করছে সে। আজকেও কিন্তু 6টা পর্যন্ত আমার সাথে বসে আগামী দিন পরশু দিন 20 তারিখ যে সেশন আছে সেটার পোস্টার করেছে, সেশন গুলো সার্টিফিকেট ডিজাইন করেছে। 26 তারিখ এর মধ্যে আরো অনেকগুলো সেশন আছে আমাদের, এই সেশন গুলো 2টা বা 3টা সেশনের পোস্টার সে করেছে। তো এগুলো কিভাবে সম্ভব হয়েছে আসলে? আমি ওই জন্য বলেছি যে কোভিডের যে প্যান্ডেমিক, মহামারী বা অতিমারি যেভাবে ব্যাখ্যা করুন, এটা ম্যাডাম কিন্তু অত্যন্ত সুন্দর করে ক্লারিফাই করেছেন, ব্যাখ্যা করেছেন যে আসলে যখন কোনো প্যান্ডেমিক আসে এটা তো আমার একার জন্য না, এটা যেহেতু সবারই কষ্টের ব্যাপার, এটা নিয়ে আমি একা আইসোলেটেড থাকবো, আমি আত্মহত্যা করতে যাব, মনে হবে যে জীবনের কোনো অর্থ নেই, লাইফ ইজ ওয়ার্থলেস, এটা ভাবা। আমাদের কলিগ যে রুমা একটা স্টাডি করেছে যে শ্যাডো প্যান্ডেমিকের মধ্যে প্যান্ডেমিক আসলে, আমি তাই বুঝেছি কিছুটা। তো ঠিক সেরকম একটা কিছু, এটা মেনে নেওয়ার নামই স্বাভাবিকতা। আমরা প্রথম দিকে দেখেছি যে এটা নিউ নর্মাল, এবং নিউ নর্মাল থেকে একটা অ্যাবনর্মালিটির দিকে আমরা গিয়েছিলাম, এবং আস্তে আস্তে অ্যাডাপ্টাবিলিটি গ্রো করেছে সবার মধ্যে, ফ্লেক্সিবিলিটি গ্রো করেছে, প্যাশেন্স ডেভেলপ করেছে, মানুষের যে মানিয়ে নেওয়ার যে টেন্ডেন্সি, এর ফলে কিন্তু এটা আবার ওই নিউ নর্মাল থেকে অ্যাবনর্মাল আবার নর্মালাইজ হয়ে যাচ্ছে। এবং মনে হচ্ছে যে এই জুম, এই ইন্টারনেট ব্যবস্থা, এই যে ইমো, এই ভাইবার, এই হোয়াটসঅ্যাপ, টুইটার, গুগল যা যা আছে, যেগুলো আমরা আসলে জানতাম না, আমি এখনো অজ্ঞ বলা যায় অনেকাংশে, আমার স্টুডেন্টদের চেয়ে আমি অনেক বেশি পিছিয়ে আছি আইটির দিকে। আমি শুধু এটুকু বলে শেষ করতে চাই, ধন্যবাদ দেওয়ার আগ মুহূর্তে, আমি একজন আনারি মানুষ হয়ে যদি আমি এত কিছু, কেন যেন মনে হয় যে আইটি আমি কিছুই বুঝি না, এরপরেও আমি অনেক কিছু করার চেষ্টা করছি প্রতি মুহূর্তে। ম্যাডাম, আমি চেষ্টা করেছি যে একাডেমিক ডিসিপ্লিনের বাইরে আমি কিভাবে যারা ডেভেলপমেন্ট অ্যাক্টিভিস্ট, যারা নিজেদেরকে সমাজকর্মী হিসেবে পরিচয় দেন, তাদের সাথে যুক্ত হয়ে সমাজকর্মের যে রিয়েল ডেফিনেশন, যে আসলে সমাজকর্মের ডেফিনেশন কি হওয়া উচিত, হু আর দ্য সোশ্যাল ওয়ার্কার, এটা কিন্তু দেশে এবং বিদেশে যত বডি আছে আমি ভয়েস রেজ করার চেষ্টা করেছি আমার সাধ্য মতো, যে আসলে we should clarify the definition of social work and social worker, কি আসলে সমাজকর্মী। ওই জায়গা থেকে আমি একটা অ্যাটেনশন ড্র করানোর চেষ্টা করেছিলাম যে সমাজকর্মী যারা সমাজকর্ম থেকে গ্রাজুয়েশন করেছে, মাস্টার্স করেছে, পিএইচডি করেছে, যারা সমাজকর্ম পড়ে চর্চা করছে তারা যেমন সমাজকর্মী, যারা সমাজকর্ম পড়েনি বা সত্যিকার অর্থে সমাজকর্মের যে দিকগুলো আছে, সার্ভিস গুলো আছে, চর্চা করছে, তাদেরকেও কিভাবে প্রফেশনালাইজেশনের দিকে আনা যায়, প্রোভাইডিং সাম কোর্সেস, সাম ট্রেনিংস, ওই বিষয়গুলো নিয়ে ভাবনা শুরু করেছিলাম। এবং সেটা থেকে ম্যাডাম চেষ্টা করছিলাম যে আসলে চেষ্টা করছিলাম যে আসলে কমিউনিটি একটা প্ল্যাটফর্ম ডেভেলপ করে দেই, যেটা থেকে আমাদের কনসেপ্টটা হলো ম্যাডাম যে কমিউনিটি টক্স, এর সাবটাইটেলটা হলো দিস ইজ এ কমিউনিটি লিডার্স প্ল্যাটফর্ম। অর্থাৎ সমাজের প্রত্যেকটা মানুষই এক একজন লিডার, প্রত্যেকটা মানুষেরই পটেনশিয়াল আছে। সমাজকর্মের সেই দৃষ্টিটা থেকে মাথায় নিয়েছে যে এভরি ইন্ডিভিজুয়াল এবং ডিগনিফাইং পার্সোনালিটি, অথবা রিকগনাইজ দ্য ডিগনিটি অফ ইচ এন্ড এভরিওয়ান। তো এটা থেকে মনে হয়েছে যে সমাজের প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা মর্যাদা আছে, তাদের ঠিক লেটেন অ্যান্ড হিডেন যে ক্যাপাসিটি গুলো আছে সেগুলো মাথায় নিয়ে, ওটা থেকে মনে হলো যে কোভিড এর, আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে ম্যাডামের সাথে একমত হয়ে বলছি যে চ্যালেঞ্জেস গুলোকে কিভাবে অপরচুনিটিজে ট্রান্সফর্ম করা যায়। এরপরে শুরু করলাম যে কি করা যায়, ভার্চুয়ালি কানেক্টেড হওয়া যায় কিনা। আমরা ইউটিউব চ্যানেল ওপেন করলাম যে ইউটিউব থেকে মানুষকে, কিন্তু দেখলাম যে না, ইউটিউব দিয়ে বেশি মানুষকে কানেক্ট করা যাচ্ছে না, কারণ এটার সাথে একটা ক্ষীণ স্বার্থ জড়িত। যদিও আমি নিজেই টাকা দিয়ে বুস্টিং করি সবসময় ইউটিউব চ্যানেলকে মানুষের কাছে একটু পৌঁছানোর জন্য। দেখলাম ওটা হলো না, ফেসবুক পেজ ওপেন করি, সেটাও কমিউনিটি টক্স বিডি নামে। ভাবলাম যে দেশের এবং বিদেশে যারা সমাজকর্ম চর্চা করেন তাদেরকে যুক্ত করতে চাই, নেটওয়ার্ক ভুক্ত করতে চাই। তখন কমিউনিটি সোশ্যাল ওয়ার্ক নেটওয়ার্ক বিডি নামে একটা পেজ ওপেন করলাম, যেটা নিয়ে আজকে আমরা মিটিং করেছি, যে কিভাবে দেশে এবং বিদেশে কানেক্টেড করা যায়। এবং একই সাথে চেষ্টা করলাম কমিউনিটি টক্সে দেশের বাইরের যারা আছে, আবার একটু স্মরণ করিয়ে দিতে চাই আমার স্টুডেন্ট যারা আছে এবং আমার শ্রদ্ধেয় ম্যাডাম প্রত্যেকে যারা শুনছেন, প্রত্যেকে
সমাজকর্মের যে স্বার্থ কি বলবো এটাকে সেলফলেসনেস এর যে জায়গাটুকু আছে, আমরা কিন্তু কোনো স্পন্সর বা কোনো সহযোগিতা ছাড়া আমি আমার কলিগ দীপু মইন ছিল আমাদের সাথে, ফারজানা, রুমা, মনসুর, আমরা মিলিয়ে হুসাইন, আমার যে ভলান্টিয়ার টিম আছে ম্যাডাম, প্রত্যেকে আমাদের যতটুকু সামর্থ্য আছে সেটাকে কাজে লাগিয়ে আমরা চেষ্টা করেছি কমিউনিটি টক্সে সোফার মোর দেন হয়তো 70+ এপিসোডস করেছি, ইনভাইটিং গেস্ট ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। এবং মনসুর যথার্থই বলেছে যে আমরা আমাদের ক্ষুদ্র পরিসর থেকে সিয়েরা লিওনে, যেমন আমাদের এই আজকেও কথা ছিল, সিয়েরা লিওনে মিটিং আছে আমাদের সোমবারে, নাইজেরিয়াতে আমাদের একটা প্ল্যাটফর্ম দাঁড়িয়ে গেছে, উগান্ডাতে আমাদের একটা প্ল্যাটফর্ম দাঁড়িয়ে আছে, আজকে ফিলিপিন্সের কথা বলেছে, ফিলিপিন্সের সাথে তাদের যে অ্যাসোসিয়েশন গুলো আছে সেখানে, গ্লোবাল ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়ার্ক সিঙ্গাপুর হেড অফিস, যেটা অলরেডি বাংলাদেশ চ্যাপ্টারের ডিরেক্টর বা এখানকার লিড হিসেবে আমাকে উনি লেটার পাঠিয়েছেন যে হাবিব ইউ লিড দিস সেশন ওভার দি বিহাফ অফ GISW। তো আমার জায়গা থেকে একটা জিনিস ম্যাডাম ছিল, মনে হয়েছে যে সমাজকর্ম করেছি, আমার প্রশ্নটা ছিল যে হু অ্যাম আই, এটা আমাকে আমার পরিচয় যতক্ষণ পর্যন্ত সমাজকর্মী হিসেবে আমি দিতে ব্যর্থ হয়েছিলাম ততক্ষণ পর্যন্ত আমার ভেতরে একটা কষ্ট ছিল, মানসিক চাপ ছিল। কোভিড এটাকে আমার পরিচয়টা ক্লিয়ার করতে সহযোগিতা করেছে, কারণ কোভিড যদি না আসতো এই ভার্চুয়াল প্ল্যাটফর্ম হয়তো বা তৈরি হতো না, আমি দেশে এবং বিদেশের লিডার যারা আছে সমাজকর্মে তাদের কাছে পৌঁছতে পারতাম না। এই জন্য কোভিডকে যেভাবে ব্যাখ্যা করুক, জীবনের ভয়, মৃত্যুর ভয় প্রত্যেকেরই আছে, আমি ধরেই নিই কোভিড হলো মৃত্যুর জন্য একটা উসিলা মাত্র। অ্যাজ এ মুসলিম এটা আমাদের বিশ্বাস করা উচিত। তো কোভিড একটা উসিলা হিসেবে এসেছে, ওটা ধরে নিয়েছি যে যেদিন মারা যায় যাবো, বাট টিল মাই ডেথ অ্যাটলিস্ট কিছু বোধহয় করে যাওয়া উচিত। এবং সমাজকর্মী হিসেবে মানুষের সাথে আমরা কাজ করব, মানুষের কাছে পৌঁছাবো, মানুষকে নিয়ে কাজ করব, মানুষের সমস্যাগুলো অ্যাসেসমেন্ট, এক্সপ্লোরেশন এবং সলিউশন ইভালুয়েশন ওই দিকটা রেফারেলের কাছাকাছি আমরা যাব। ম্যাডাম ওগুলো ভাবনা থেকে আসলে আমাদের এই যে কর্ম প্রচেষ্টা, বাট প্রতিনিয়ত আপনি যেমন বলেছেন, আমি আপনার কথা দিয়ে শেষ করছি, আপনি বলেছেন যে আসলে চেষ্টা করা উচিত, লেগে থাকা উচিত। এবং আমার মনে পড়ে আমার শ্রদ্ধেয় মাহবুবুজ্জামান স্যার, আকম মাহবুবুজ্জামান স্যার ক্লাসে সুন্দর করে ঘুরিয়েছিলেন, যেটা আমার জীবনের ইন্সপিরেশন। স্যার বলেছিলেন যে আসলে তারাই জিতে, যারা ইতিহাস লেখে, যারা জিতে বা জয়ী হয়। তো আমার মনে হয়েছে যে ইতিহাস আমরা হয়তো কিছু যদি লিখতে চাই, জীবন যতক্ষণ আশা আছে, কিছু যদি করি তখন কিছু লিখতে পারবো, বলতে পারবো, এছাড়া তো আসলে কিছু লিখতে পারবো না। এটা আমার সবসময় আমাকে টাচ করে যায়। আর আরেকটা কথা মাহবুবুজ্জামান স্যারই বলেছিলেন যে প্রশাসনে একটা আছে, আরো দুটো কথা বলেছেন স্যার, এগুলো আমি খুব শ্রদ্ধার চিত্তে সবসময় স্যারকে স্মরণ করি, যে প্রশাসনে বলা হয় যে 2 heads are always better than 1 head। তো আমি এটা, আমার কলিগরাও জানে যে আমি সবকিছুই সবসময় ইভেন স্টুডেন্টদের সাথেও একেবারেই খুব ইজি মুডে সবসময় আমি শেয়ার করি। মনে হয় যে শেয়ারিং ইজ কেয়ারিং। ওদের সাথে শেয়ার করলে ওরাও জানলো, আমিও জানলাম, সবাই মিলে সমৃদ্ধ হলাম, সবাই মিলে একটা এফোর্টসকে এগিয়ে নিয়ে গেলাম। এবং স্যার আর একটা কথা বলেছেন, শেষ কথা যেটা ম্যাডামের সাথে আমি যুক্ত করছি, স্যার বলতেন যে আসলে সেই যেতে যে লেগে থাকে, একটা এক্সাম্পল দিয়ে স্যার চমৎকার ভাবে বুঝিয়েছিলেন। এবং ম্যাডাম একই কথা বললেন যে তোমরা যদি লেগে থাকো, আজকে মনসুরকে বোধহয় আমি বলেছি যে 5 বছর যদি আমরা এভাবে কন্টিনিউ করতে পারি, সারা বিশ্ব, আমার বিশ্বাস আমাদের এই যে আমব্রেলা কমিউনিটি টক্স, কমিউনিটি সোশ্যাল প্র্যাকটিস এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, সারা বিশ্বে, মনসুর 4টা দেশে না, ইনশাআল্লাহ বিশ্বের যতগুলো দেশ আছে চেষ্টা করতে পর্যন্ত যদি বেঁচে থাকি, অ্যাটলিস্ট 50% পৌঁছানো আমাদের অফিস থাকবে সেখানে, ইনশাআল্লাহ। এটা কিন্তু দৃঢ়তার সাথে বললাম। এবং এটা একটা ইনশাআল্লাহ, এটা হলো কনফিডেন্সের জায়গা। কারণ আমাদের মধ্যে কিন্তু আসলে সত্যিকার অর্থে টাকা পয়সার স্বার্থ নাই, কোনো চিন্তা নাই, শুধু চাই কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি। এবং ম্যাডাম সেই কথাটাই হয়তো ইনডিরেক্টলি মেনশন করেছেন। তো আমি অত্যন্ত আনন্দিত, আমি এতদিন অ্যাঙ্করিং করেছি, আজকে মনসুর চমৎকার ভাবে হোস্ট করেছে, ইনভাইট করেছে ম্যাডামকে, আমাকে এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় আমাদের এডিশনাল সেক্রেটারি মহোদয়কে দাওয়াত করেছেন, ফারজানা চমৎকার ইন্ট্রোডাকশন করেছে, হুসাইন সঞ্চালনা করছে, রুমা প্রক্সি দিচ্ছে বিভিন্ন ভাবে, রুমার একটা সেশন আছে বলে 20 তারিখ। এবং স্টুডেন্ট যারা আছে প্রত্যেকে আমার অন্তর থেকে সাধুবাদ জানাই, ম্যাডামকেও শুভেচ্ছা দেবো। আমি মনসুরকে বলবো যে মনসুর ম্যাডামকে বোধহয় 1-2 মিনিটের, এটা আমার পক্ষে এটা অনুরোধ যে ম্যাডামই আজকে শেষ করো সেশনটা, তুমি বলার থাকলে বলে দিয়ে ম্যাডামকে ফরওয়ার্ড করে দিবে সেশন। ওকে মনসুর? থ্যাংক ইউ স্যার। আমিও মনে মনে ভাবছিলাম যে ম্যাম যেহেতু আমাদের সাথে আছেন, আর কবে পাবো জানি না, ম্যাম সব শেষ যদি একটু সামারি করে আপনি শেষ করে দেন তাহলে খুব ভালো হবে আমাদের জন্য।
আমার মনে হয় শুধু শিক্ষাটা না, আমরা অনেক কিছু জানতে পেরেছি, অনেক ভালো লেগেছে ম্যাডাম, অনেক ধন্যবাদ। আমরা অনেক ইন্সপায়ার্ড হয়েছে আসলে আজকের আলোচনা থেকে। থ্যাংক ইউ হাবিব এবং কে পিপলস ইউনিভার্সিটি। এবং আমি একটু আসলে সরি যে একটু ডিসকানেক্টেড হতে, আমার যে সাজানো স্ক্রিপ্টের কিছু অংশ বাদ চলে গিয়েছে, কারণ ডিসকানেক্টেড হয়ে আমি আমার টাইমিংটাকে ব্যালেন্স করতে যে কিছু জিনিস বাদ চলে গেছে, তো ওই কারণে আসলে ছন্দ পতন হয়েছে। মানে আরো অনেক কথা বলা, লাস্ট এগুলো শর্ট করে ফেলেছি, কারণ যেহেতু আমার সেশনের টাইম একটা ফ্যাক্টর ছিল। সে কারণে আসলে ঠিক আমার মনে হচ্ছে আমি যে স্মেলটা মানে হয় আমার আলোচনার পর, ওইটা আমি দিতে পারি, ওই ফ্লেভারটা ঠিক মানে দিতে পারিনি। কিন্তু আপনারা অনেক বেশি আন্তরিক, আপনারা সবাই ছিলেন। আর আমি আসলে যেটা হয়েছে সোশ্যাল ওয়ার্কের সবাই যেখানে যে আমার মনে হয় এরা আমার ফ্যামিলি মেম্বার, সো সেম ফিলিংটা আমার কাজ করছে এখানেও। টিচাররা মানে এত সুন্দর করে কথা বলছিলেন। ইনশাল্লাহ এই দেখাই শেষ দেখা না। আমরা যেহেতু একই ফিল্ডে কাজ করছি, আমরা মানুষকে নিয়ে কাজ করি, হাবিব একভাবে কাজ করে, আমি একটু অন্যভাবে কাজ করছি, সো আমাদের পথ সব শেষে দিন শেষে পথগুলো এক জায়গায় মিলবে। আর এই আরেকটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছি যে এই কোভিড যেহেতু আমাদের স্টুডেন্টদের মেন্টাল হেলথ নিয়ে বিষয়, তো এই সিচুয়েশনটাতে আমাদের প্রত্যেকটা টিচারকে এক একজন কাউন্সিলরের রোল প্লে করতে হবে। প্রতিটা শিক্ষার্থী যখন যেখানে ক্রাইসিস, তোমরাও নিঃসংকোচে তোমাদের শিক্ষকদের সাথে শেয়ার করবে, এগুলো ভেতরে রাখবে না, তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন। প্রতিটা টিচারকে আমি রিকোয়েস্ট করবো আপনারা প্রত্যেকে এই মুহূর্তে এক একজন মেন্টাল হেলথ এইডারের দায়িত্ব পালন করবেন। তাদেরকে আমাদের সন্তানের মতো, তাদেরকে আমাদের এই অ্যাগনি থেকে বের করতে হবে। তো ইনশাল্লাহ আমি আবারও বলছি যে আমরা সবাই মিলে প্রচেষ্টা করে এই মানে করোনাকে জিততে দেয়া যাবে না, ঠিক আছে? করোনা অনেক বেশি জিতে গেছে, আর দেয়া যাবে না। আমরা আমাদের সব শক্তিকে একত্রিত করে আমাদের টার্গেটে আমরা পৌঁছাবো, হয়তো একটু লেট করাবে, এতটুকুই, এর বেশি কোনো কিছু করোনা করতে পারবে না। এই বিশ্বাসটুকু রেখো, বি পজিটিভ। দেখবে যে জীবনকে সহজভাবে নাও, যত রকমের নেতিবাচক সহজভাবে নাও, মানে দেখবে যে এই জিনিসটা ওভারকাম তোমরা করতে পারছো। থ্যাংক ইউ পিপলস ইউনিভার্সিটি টিমকে এরকম একটা সুন্দর জায়গাতে আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ ম্যাডাম। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনার এত সুন্দর উপস্থাপনার জন্য। ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ, আপনার সময় বের করেছেন। আমরা হয়তো আবারও আপনাকে ইনভাইট করবো আরো কোনো সেশনে খুব শীঘ্রই ইনশাআল্লাহ।